কিন্তু সেমিস্টার 3 পরপর অনেকগুলো ভিডিও আনছে। অলরেডি সেমিস্টার 3 ইউনিট 1 নিয়ে একটা আলোচনা হয়েছে এবং ইউনিট 4 এর একটা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা মূলত ইউনিট 4 এর সেকেন্ড পোর্শন নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ কন্টিনিউয়েশনস অফ ভিডিও। তোমরা কিন্তু পরপর পাচ্ছ। এই ক্লাসগুলো যদি সিরিয়ালি তোমরা ফলো করো তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এটা অনেক সুবিধা। আমার নাম সঞ্জয় ঘোষ, আমি দি পার্ক ইনস্টিটিউশনের টিচার। আমি তোমাদেরকে আজকে আলোচনা করব এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের চ্যাপ্টার 4, যেখানে আমরা মেশিন লার্নিং পড়ছিলাম, যেখানে আমরা মেশিন লার্নিং এর ইন্ট্রোডাক্টরিটা পড়ে নিয়েছি অলরেডি ইউনিট 1 এ। আজকে আমরা সেকেন্ড ভিডিওতে আমরা কিছু টেকনিক্স অ্যান্ড টুলস শিখবো, যেটার মধ্যে দিয়ে মেশিন কিভাবে শিখছে আমরা সেটা শিখব। এতদিন আমরা তোমাদেরকে পড়াই কারণ তোমরা কিভাবে শিখছো, তোমরা কিভাবে জানছো সেটা তোমরা জানো। আজকে জানতে পারবে যে মেশিন কিভাবে শিখছে এবং শিখে মেশিন কিভাবে তার কার্যপ্রণালীটা নির্ধারণ করছে এবং পরবর্তী কাজগুলো কিভাবে করবে সেটা সে বুঝতে পারছে, অর্থাৎ হিউম্যান লাইক বিহেভিয়ার্সে কাজ করছে। এই আলোচনাটা করার আগে আমি তোমাদের সাথে একটু প্রিলিমিনারি আলোচনা করে নিই, কারণ বিষয়বস্তুর মধ্যে ঢোকার আগে বিষয়বস্তুর যৌক্তিকতাটা বোঝা অনেক বেশি প্রয়োজন। আর সেই যৌক্তিকতাটা বোঝার জন্য কিন্তু আগে তোমাদেরকে বুঝতে হবে যে কোন সিনারিওতে তুমি কি ধরনের জিনিস ডেভেলপ করতে চাইছো। দেখো, ছোটবেলা থেকে যখন তোমরা বড় হচ্ছ, বড় হওয়ার সময় তোমরা অনেক কিছু শিখছো। এই যে শিখছো, যে নেচার থেকে শিখছো, সোসাইটি থেকে শিখছো, টিচারের কাছ থেকে শিখছো, বিভিন্ন মানুষের কাছ থেকে শিখছো। কিন্তু এই শেখাটা শিখে নেওয়ার পরে তুমি এই শেখাটাকে অ্যাপ্লাই করছো তোমার বাস্তব জীবনের ক্ষেত্রে। অর্থাৎ ওয়ান্স ইউ লার্ন ইউ ক্যান অ্যাক্ট। যদি সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন আছে, তুমি ইউ ক্যান অ্যাক্ট অ্যান্ড টেক দ্য ডিসিশন হোয়াট উইল বি দ্য রাইট স্টেপ ফর ইউ। কোনটা তোমার জন্য সঠিক স্টেপ হবে সেইটা তুমি কিন্তু নির্ধারণ করতে পারছো। এটাকেই বলে শিক্ষা। তো এখানে মেশিনের ক্ষেত্রেও আমরা তাই আমরা শিখবো আজকে। বেসিক্যালি বিষয়বস্তু হচ্ছে গিয়ে মেশিন কিভাবে লার্ন করে, কি থেকে লার্ন করে, এবং লার্ন করার পদ্ধতিতে সে অনেকগুলো টুলস ব্যবহার করে। তার মধ্যে ওয়ান অফ দ্য টুলস আমরা শিখবো রিগ্রেশন। আজকে আমাদের বিশেষ বিষয়বস্তু হলো, প্রথমে আমরা আগে জানবো যে ডেটা কি। কারণ মেশিন কোথা থেকে লার্ন করবে? মেশিন লার্ন করবে হচ্ছে ডেটা থেকে। আমরা আগেই বলেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে আগের কিছু প্রিভিয়াস কিছু হিস্টোরিক কিছু ডেটা থেকে মেশিন ইনসাইট ডেভেলপ করে, নলেজ ডেভেলপ করে, এবং সেই ডেটা থেকে সে নলেজ বেস বানায়। আর সেই নলেজ বেস থেকে সে অ্যাক্ট করতে পারে বা নলেজ বেস থেকে সে ডিসিশন নিতে পারে। এই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিটা মেশিনের মধ্যে যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন মেশিন মানুষের মতোই ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে। তাই জন্য এই ইন্টেলিজেন্সটা নর্মাল ইন্টেলিজেন্স নয়, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে গণ্য হচ্ছে। তাহলে এই ডেটা জিনিসটা কি? দেখো, ডেটা একটা প্লুরাল ফর্ম, যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম। এই ডেটাম কথাটার মানে হলো সিঙ্গেল ফ্যাক্ট অর ইভেন্ট চুজেন বাই কনভেনশন। মানে কি? ধরো একটা ঘটনা, ধরো তুমি একটা জানলায় বল ছুঁড়ে মারলে, বলটা জানলার কাছে গিয়ে লাগলো। দেখো, দুটো ঘটনা ঘটতে পারে। এক, জানলার কাঁচটা ভেঙে গেল। দুই, জানলার কাঁচটা ভাঙলো না। এইবার এইটা আমরা মেশিনকে বোঝাবো কি করে? জানলার কাঁচটা ভেঙে গেছে এটা মেশিনকে বোঝানোর জন্য আমরা বললাম জানলার কাঁচ ভেঙে গেলে আমি ধরে নেবো এটা 1, অর্থাৎ হাই সিগন্যাল ইনপুট যাবে। আর জানলার কাঁচটা না ভাঙলে আমি ধরে নেব 0, অর্থাৎ লো সিগন্যাল ইনপুট যাবে। তাহলে এই যে 1, এটা হলো কনভেনশন যদি জানলার কাঁচটা ভেঙে যায়, আর 0 হলো কনভেনশন যদি জানলার কাঁচটা না ভাঙে। তাহলে জানলার কাঁচটা ভাঙা বা না ভাঙাটা একটা ঘটনা যেটা 1 বা 0 দ্বারা প্রতিস্থাপিত হলো। অর্থাৎ এই 1 আর 0টা হচ্ছে মেশিনের কাছে ডেটা। এখন এই ডেটা মেশিন লার্নিং এর ক্ষেত্রে কতটা রেলিভেন্ট?
দেখো মেশিনে তো একটা বা দুটো এরকম ডেটা থাকে না, ডেটা সেট থাকে। এখানে দেখো বলছে ডেটা সেট আর দ্য মেড আপ অফ ডেটা অবজেক্ট। তাহলে আমাকে বুঝতে হবে ডেটা অবজেক্ট কি। আর ডেটা অবজেক্ট রিপ্রেজেন্ট অ্যান এন্টিটি। হোয়াট ইজ এন্টিটি? এখন প্রশ্ন হলো তাহলে এন্টিটি কি। ধরো আমি তোমাকে বললাম যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট একটা এন্টিটি। তাহলে তুমি যখন একটা স্টুডেন্টকে ক্যারেক্টারাইজ করতে যাবে তখন তুমি প্রথমে তোমার কি মাথায় আসবে? প্রথমে আচ্ছা স্টুডেন্টটার তো একটা স্টুডেন্ট আইডি থাকবে, স্টুডেন্টটার তো একটা স্টুডেন্ট নেম থাকবে, তার তো একটা কন্ট্যাক্ট নাম্বার থাকবে, তার সে কি সাবজেক্ট নিয়ে পড়ছে সেটা থাকবে, সে কোন ক্লাসে পড়ছে সেটা থাকবে। অর্থাৎ এই প্রপার্টিজ গুলো যখন হোল্ড করছে তখন সেই এন্টিটিটাকে আমরা বলছি স্টুডেন্ট। এখন এই যে এন্টিটি, এই এন্টিটি গুলোই হচ্ছে গিয়ে এই যে ডেটা অবজেক্ট আর রিপ্রেজেন্ট অ্যান এন্টিটি, also called sample, example, instance, data point, object, tuple. Data object are described by attribute. এই যে এন্টিটি গুলো যে ক্যারেক্টারিস্টিক্স বললাম সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাট্রিবিউট। যদি ধরো আমি তোমাকে যদি বলি যে এই যে আমি কথাটা বললাম স্টুডেন্ট, তাহলে এই স্টুডেন্ট স্টুডেন্ট এই স্টুডেন্ট কথাটার মধ্যে আমার আছে হচ্ছে গিয়ে কি কি, স্টুডেন্ট আইডি থাকতে পারে, এস আইডি থাকতে পারে, এস নেম থাকতে পারে, বা এখানে কন্ট্যাক্ট থাকতে পারে, এখানে আমার কাছে থাকতে পারে হচ্ছে গিয়ে সাবজেক্ট থাকতে পারে, এখানে আমার কাছে থাকতে পারে ক্লাস থাকতে পারে। এইটা এই স্টুডেন্ট এন্টিটিটাকে ক্যারেক্টারাইজ করছে। এখন এটাকে যদি আমি একটা ট্যাবুলার ফর্মে রাখি, সেই ট্যাবুলার ফর্মে আমার কিছু রো আর কলাম থাকবে। প্রথমটা যদি আমি বলি এসআইডি, তারপরেরটা যদি আমি বলি নেম, তারপরেরটা আমি যদি বলি কন্ট্যাক্ট, তারপরেরটা আমি যদি বলি সাবজেক্ট, এন্ড তারপরেরটা আমি যদি বলি ক্লাস, তাহলে এই এসআইডি, এই নেম, কন্ট্যাক্ট, সাবজেক্ট, ক্লাস এদেরকে বলা হয় অ্যাট্রিবিউট। অর্থাৎ এরকম কালেকশন অফ অ্যাট্রিবিউটস নিয়ে কিন্তু এই যে অ্যাট্রিবিউটস ইজ দ্য প্রপার্টি or characteristics of an data object. Attribute also known as variable, field, characteristics or feature. ওকে, এই অ্যাট্রিবিউটস গুলোকে আরো একটা জিনিস বলা হয় ফিচার। ধরো আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলাম যে আওয়ার্স অফ স্টাডি, আওয়ার্স অফ স্টাডি আর মার্কস, এই দুটো অ্যাট্রিবিউট আছে এই টেবিলটা। যদি কেউ 1 ঘন্টা পড়ে তাহলে সে 10 মার্কস পাচ্ছে, যদি কেউ 2 ঘন্টা পড়ে 20 মার্কস পাচ্ছে, 3 ঘন্টা পড়লে 30 মার্কস পাচ্ছে, 4 ঘন্টা পড়লে 40 মার্কস পাচ্ছে, এন্ড মার্কস আর গ্র্যাজুয়ালি এরম ভাবে মার্কস পাচ্ছে। তখন এইগুলোকে বলা হয় হচ্ছে ফিচার, এই ক্যারেক্টারিস্টিক্স, যে ফিচারের জন্য আমার একটা আউটকাম আসছে। তাহলে এই টেবিল বা অ্যাট্রিবিউট মেশিনের মধ্যে ডেটা সেট হিসাবে রিপ্রেজেন্টেড হয়। আর সেই ডেটার কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। আমাদেরকে যদি বুঝতে হয়, আমরা যদি দেখি যে ডেটার ক্যাটাগরি গুলো কি কি। ফার্স্ট, ক্যাটাগরিক্যাল অর কোয়ালিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ, এখানে কোয়ান্টিটি বা মেজারমেন্টের কোনো জায়গা নেই, কোয়ালিটেটিভ ডেটা। অ্যান্ড ক্যাটাগরিক্যাল ডেটা। আর একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা, যেটাকে কোয়ান্টিফাই করা যায়, অর্থাৎ ভ্যালু বেস। এখন ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে আরো দুটো ক্যাটাগরি আছে, একটা নমিনাল, একটা অর্ডিনাল। আর নিউমেরিক্যালের মধ্যে একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। দেখো এইগুলো বুঝতে গেলে আমাদের যথাযথ এক্সাম্পল সহকারে বুঝতে হবে, কারণ মেশিন যেটা তার মধ্যে আমরা কিন্তু আলফা নিউমেরিক রিপ্রেজেন্টেশন করতে পারি। একটা টেবিলে যখন আমি কোনো অনেক ধরনের ইনপুট দিতে পারি, অনেক ধরনের রেকর্ডকে আমরা একটা টেবিলের মধ্যে স্টোর করতে পারি। এবার এই অনেক ধরনের ডেটা মানে রেকর্ডকে যখন স্টোর করছি, প্রত্যেকেই একটা একটা ডেটার রিপ্রেজেন্টেশন করছি। যেমন ধরো আমি যদি জেন্ডার স্টোর করি, তাহলে এর মধ্যে কোয়ান্টিটি বা মেজারমেন্টের কোনো জায়গা নেই, তখন সেটা
অবশ্যই ক্যাটাগরিক্যাল অর কোয়ান্টিটেটিভ ডেটার মধ্যে পড়বে। আবার আমি যদি কখনো হাইট স্টোর করি, তখন সেখানে ভ্যালু আছে, অর্থাৎ কোয়ান্টিটি আছে, সেই কোয়ান্টিটিটা নিউমেরিক্যাল ডেটার মধ্যে পড়বে। আমি যদি কোনো প্রোডাক্টের প্রাইস শো করি, তাহলে সেটা ভ্যালু, কোয়ান্টিটেটিভ ভ্যালু, তাহলে সেটা নিউমেরিক্যাল ডেটার মধ্যে পড়বে। আমি যদি গ্রেডিং সিস্টেম করি, তখন সেটা আবার এগেইন কোয়ালিটেটিভ ডেটার মধ্যে বা ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে পড়বে। তাহলে একটা টেবিল হচ্ছে গিয়ে ইজ আ কালেকশন অফ অল দিস কাইন্ড অফ থিংস। তাহলে মেশিনের যে ডেটাগুলোকে আমরা স্টোর করছি, আমার উদ্দেশ্য হচ্ছে সেই ডেটাগুলো থেকে ইনসাইট বা নলেজ ডেভেলপ করা, জ্ঞান অর্জন করা। যে জ্ঞানটা আমরা অর্জন করতে চাইছি, যে নলেজটা আমরা অ্যাকোয়ার করতে চাইছি ডেটাগুলো থেকে, সেই নলেজের এই ডেটাগুলোর ক্যাটাগরিক্যাল ভাবেই আমরা কিন্তু নলেজগুলো অ্যাকোয়ার করতে পারবো। যদি আমরা দেখে নিই যে কোনটা কোন ধরনের ডেটা, এবার এক্সাম্পলটা দেখে নিই। দেখো, আমরা বলেছিলাম যে নমিনাল ডেটা, আর এখানে আমরা যে এই জায়গাতে দেখেছিলাম একটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটেটিভ ক্যাটাগরিক্যাল ডেটা, নিউমেরিক্যাল ডেটা। আর ক্যাটাগরিক্যাল ডেটার দুটো ভাগ, একটা হচ্ছে নমিনাল আর একটা হচ্ছে অর্ডিনাল। নমিনাল ডেটা কাকে বলছে? নমিনাল ডেটা হচ্ছে গিয়ে যে সমস্ত লেভেল, ধরো যে আমি কোনো পার্সনের হেয়ার কালার ক্যারেক্টারিস্টিক্সটা দেখছি, কারোর ব্লন্ড থাকতে পারে, কারোর রেড থাকতে পারে, কারোর ব্রাউন থাকতে পারে, কারোর ব্ল্যাক থাকতে পারে, কারোর ম্যারিটারিয়াল স্ট্যাটাস দেখছি, তাহলে সেক্ষেত্রে আমার কারোর ম্যারিটারিয়াল স্ট্যাটাস দেখছি, সেই ম্যারিটারিয়াল স্ট্যাটাসে কেউ সিঙ্গেল থাকতে পারে, কেউ উইডোড থাকতে পারে, কেউ ম্যারিড থাকতে পারে। আবার যখন আমি জেন্ডার দেখছি, মেল, ফিমেল অ্যান্ড আদার্স থাকতে পারে। অর্থাৎ এইখানে কোনো ভ্যালু বা কোনো মেজারমেন্টের কোনো সম্ভাবনা নেই। এই ডেটাটাকে বলছে ক্যাটাগরিক্যাল, তার আন্ডারে নমিনাল, অর্থাৎ এটা হচ্ছে নমিনাল ডেটা। না, অর্ডিনাল ডেটা কোনগুলো? অর্ডিনাল ডেটা হচ্ছে, ধরো আমি কোনো একটা ভ্যালুর অ্যাসপেক্টে যখন মেজারমেন্ট করছি, মানে ধরো তোমাকে গ্রেডিং সিস্টেম বলা হলো যে তুমি যদি 90 থেকে 100 মধ্যে পাও তাহলে তোমার গ্রেড এ, তুমি যদি 80 থেকে 89 এর মধ্যে পাও তাহলে গ্রেড বি, তুমি যদি 70 থেকে 79 এর মধ্যে পাও তাহলে গ্রেড সি, দিস গোজ অন। অর্থাৎ এখানে গ্রেড কোনো ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে। যখন আমরা এই গ্রেডেশন সিস্টেম করব, তখন সেটাকে আমরা কোনো পার্টিকুলার মেজারমেন্ট করছি না, কিন্তু একটা রেঞ্জ অফ ভ্যালুস কে রিপ্রেজেন্ট করছি। ধরো তুমি একটা টেম্পারেচার বা ইকোনমিক স্ট্যাটিস্টিক্স, তুমি একটা ইকোনমিক রেঞ্জ বলে দিলে, জিডিপির একটা রেঞ্জ বলে দিলে, সেখান থেকে তুমি বলতে পারলে হাই, মিডিয়াম আর লো। এত থেকে এতর মধ্যে থাকলে লো, এত থেকে এতর মধ্যে থাকলে মিডিয়াম, এতর উপরে গেলে হচ্ছে হাই। সেক্ষেত্রে আমরা এইগুলো করতে পারি। আবার কোনো একটা ভ্যালুর রেসপেক্টে আমি র্যাঙ্কিং করতে পারি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এইগুলো কোনো না কোনো ভ্যালুকে কিন্তু কোনো না কোনো ভ্যালুকে কিন্তু রিপ্রেজেন্ট করতে। অর্থাৎ ক্যাটাগরিক্যাল ডেটা দু ধরনের, নমিনাল আর অর্ডিনাল। নমিনালের ক্ষেত্রে ক্যাটাগরি, ফর এক্সাম্পল জেন্ডার, ফর এক্সাম্পল হেয়ার কালার, ফর এক্সাম্পল ম্যারিটারিয়াল স্ট্যাটাস, এগুলো যা কোনোভাবে কোনো কোয়ান্টিফাই এর সাথে সম্পর্কযুক্ত নয়, এটা হয়তো। আর অর্ডিনাল ডেটা হচ্ছে কোয়ান্টিফাই এর সাথে সম্পর্কযুক্ত, কিন্তু ডিরেক্ট কোনো ভ্যালু নেই। ক্যাটাগরি বা গ্রেডেশন সিস্টেম হচ্ছে গিয়ে যার অন্যতম এক্সাম্পল। তাহলে দুটো প্রধান ক্যাটাগরি বোঝা গেল, সেটা হচ্ছে গিয়ে ক্যাটাগরিক্যাল ডেটা। এবার আমরা চলে আসি যে নেক্সট, নিউমেরিক্যাল ডেটা। নিউমেরিক্যাল ডেটা দু ধরনের হয়, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। খুব সহজভাবে মনে রাখার জন্য বললে, ডিসক্রিট মানে হচ্ছে সেটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। যদি আমি বলি একটা ক্লাসে কতজন ছাত্র আছে, উদাহরণস্বরূপ একটা ক্লাসে দেখা গেল 35 জন ছাত্র আছে, কেউ তো আমরা বলতে পারবো না যে 35.5 জন ছাত্র আছে। একটি ছেলে রোগা হলে তাকে হাফ তো ধরতে পারবো না। তাহলে কাউন্ট সবসময় কিন্তু তোমার
হোল নাম্বার। ওকে, সেক্ষেত্রে ডিসক্রিট ডেটা মানে হোল নাম্বার, আর কন্টিনিউয়াস ডেটা মানে ফ্র্যাকশনাল নাম্বার। মানে যখন আমি বলছি যে একটি ছেলের হাইট বা একটি ক্লাসের স্টুডেন্টের অ্যাভারেজ হাইট বা একটি পার্টিকুলার স্টুডেন্টের হাইট যদি আমি স্পেসিফিক্যালি বলি যে 5 ফিট 6 ইঞ্চি বা 5 ফিট 4 ইঞ্চি বা 5 ফিট 2 ইঞ্চি, এই যে হাইট আমরা বলছি, বা 5 ফিট 9 ইঞ্চি, অর্থাৎ এখানে কিন্তু পয়েন্ট বা ফ্র্যাকশনের একটা উল্লেখ আছে বা জায়গা আছে। তার জন্য যখন আমি কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ করব, দ্যাট শুড বি ইন আ ফ্র্যাকশন, অ্যান্ড যখন আমি ডিসক্রিট ডেটা নিয়ে কাজ করব, দ্যাট শুড বি ইন আ হোল নাম্বার, রাইট? এখন এই যে ডেটার যে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ জায়গাগুলো দেখলাম, যে একটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা, আর একটা হচ্ছে গিয়ে আমার কাছে থাকছে ক্যাটাগরিক্যাল ডেটা। নিউমেরিক্যাল ডেটা ক্ষেত্রে আমি দেখলাম দুটো পার্ট, একটা ডিসক্রিট আর একটা কন্টিনিউয়াস, রাইট? তাহলে ক্যাটাগরিটা ইনিশিয়ালি আমরা একটু বুঝতে পারলাম। এবার ডেটার নেচার আমরা বুঝতে পারলাম যে এই ধরনের ডেটা হতে পারে আর এই ধরনের আমরা ইনপুট দিতে পারি। এবার দেখো, আমরা যখন একটা এন্টিটিকে রিপ্রেজেন্ট করছি, সাপোজ এখানে একটা স্টুডেন্ট এন্টিটিকে রিপ্রেজেন্ট করছি, এখানে কি কি আছে? একটা স্টুডেন্টের রোল নাম্বার আছে, যেটা থাকা স্বাভাবিক। দিস ইজ হোয়াট ইজ কল অ্যান এন্টিটি অর কল অ্যান ডেটা অবজেক্ট, অর ইউ ক্যান কল আ কালেকশন অফ ডেটা অর ডেটা সেটস। ওকে, এবার দেখো সে কোন স্টেটে বিলং করছে, এটা ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে পড়বে। তার কি কি সাবজেক্ট আছে, এটা ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে পড়বে। মার্কসটা তার কোয়ালিটেটিভ, তার নিউমেরিক্যাল ডেটার মধ্যে পড়বে। মোবাইল নাম্বার অলসো নিউমেরিক্যাল ডেটার মধ্যে পড়বে। ইমেল আইডি, এখানে ইমেল আইডি জাস্ট একটা ইমেল আইডি ইনফরমেশন হিসাবে থাকছে, আর এখানে একটা আইডি থাকছে। দিস হোল ইন আ টোটাল ইজ কল অবজেক্ট। এখন এইগুলোকে বলা হয়, এই কলামগুলোকে বলা হয় দিস এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট, আর দিস এগুলোকে বলা হয় রেকর্ড বা টাপল। ওকে, সো ডেটা অবজেক্ট আর ডেসক্রাইব বাই অ্যাট্রিবিউট, কারণ এটা হচ্ছে পুরোটা ডেটা অবজেক্ট, অ্যান্ড এটার ডেসক্রিপশন বা ক্যারেক্টারিস্টিক্স যে বহন করছে সে হচ্ছে অ্যাট্রিবিউট। কালেকশনস অফ অ্যাট্রিবিউট নিয়েই আমার এটা তৈরি হচ্ছে। Attribute is a property or characteristics of data object. Okay, and attribute values are number of symbols assigned to an attribute, right? তাহলে এইখান থেকে ডেটা অবজেক্ট কিভাবে রিপ্রেজেন্টেড হয় আমরা দেখতে পেলাম। নাও এবার আমরা দেখব যে এই ডেটা অবজেক্ট গুলো, এই টাইপস অফ অ্যাট্রিবিউট। দেখো অ্যাট্রিবিউটের লাইক আমরা যেরকম দেখে এসেছিলাম, ঠিক যেরকম দেখে এসেছিলাম ক্যাটাগরি অফ ডেটার ক্ষেত্রে, দেখো টাইপস অফ অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট তো ফাইনালি ডেটাই হোল্ড করবে, ফাইনালি তার ক্যারেক্টারিস্টিক্স গুলো তো অ্যাট্রিবিউটের নেচারের উপর বেস করে, বা অ্যাট্রিবিউটের যে ডেটাগুলোকে আমি স্টোর করব সেগুলো সেই ডেটা ক্যাটাগরি অনুযায়ী হবে। লাইক ধরো স্কিন কালার, ডার্ক হোয়াইট ব্রাউন, এটা কি? এটা আমার সেই নিউমেরিক্যাল ডেটার ক্যাটাগরিক্যাল ডেটার ক্যাটাগরির মধ্যে পড়লো। নাও এখানে দিস ওয়ান, সে আমরা যদি দেখি এই ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে আমার ছিল কি নমিনাল ডেটা, তাহলে যখন আমি এখানে দেখছি, সো ইট শুড বি ইন আ নমিনাল ডেটা। ডার্ক হোয়াইট অ্যান্ড ব্রাউন আর নমিনাল ডেটা। এডুকেশন স্ট্যাটাস ইউজি পিজি পিএইচডি আর নমিনাল ডেটা। ওকে, সিম্পলি আমরা যদি বলি category of nominal attribute, it contains only two classes, 0 or 1. Okay, suppose the attribute drinker narrate the patient 1 and specify drinker drinks, while 0 specify the patient does not, right? So that means আমি 0 বা 1 দিয়ে যখন কিছু স্পেসিফাই করতে পারছি। ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে দেখো সাইজ, স্মল, মিডিয়াম, লার্জ। ওকে, তো নমিনাল অর্থাৎ ঠিক যেমন ডেটার ক্যাটাগরিটা বললাম, সেই ক্যাটাগরি অ্যাট্রিবিউটও ফলো করে। ওকে, তো দ্যাট মিনস আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে যে এই অ্যাট্রিবিউট গুলোকে ফলো করা। লাইক দিস নিউমেরিক অ্যাট্রিবিউটস কি কি ধরনের হয় দেখো, ডিসক্রিট অ্যাট্রিবিউটস আর কন্টিনিউয়াস অ্যাট্রিবিউট। ডিসক্রিট অ্যাট্রিবিউটের মধ্যে আমার কি কি পড়ছে?
আর নিউমেরিক অ্যাট্রিবিউটের মধ্যে আমার কি কি পড়ছে, দ্যাট ইজ রিয়েল নাম্বার অ্যাট্রিবিউট ভ্যালুস, অর্থাৎ কন্টিনিউয়াস এর মধ্যে ফ্লোটিং পয়েন্ট থাকবে আর এর মধ্যে কিন্তু ফ্লোটিং পয়েন্ট থাকবে না, দ্যাট ইজ ইট ইজ ইন্টিজার। নাও সি দিস ইজ আ ভেরি পপুলার থিং, যেটা আমরা বুঝবো যে এবার আমার উদ্দেশ্য হচ্ছে ডেটার ক্যাটাগরি বুঝেছি, তাহলে ক্যাটাগরি কেন বুঝলাম? ক্যাটাগরি আমাকে ডেটার নেচার বুঝতে হেল্প করবে। নেচার বুঝে আমি কি করব? নেচার বুঝে আমি তাহার নেচার থেকে একটা বিহেভিয়ারকে ড্র করতে পারবো। সেই বিহেভিয়ার বুঝে আমি কি করব? যদি বিহেভিয়ারটা ড্র করতে পারি তাহলে সেখান থেকে আমি ইন ফিউচার প্রেডিকশন করতে পারবো, আর সেটাই হলো গিয়ে আমার উদ্দেশ্য। আর যদি আমি এটা করতে পারি তাহলে এই ডেটার থেকে আমি একটা নলেজ, ডেটার থেকে আমি একটা ইনসাইট ডেভেলপ করতে পারবো, এবং ডেটার থেকে আমি একটা ইন ফিউচার প্রেডিকশন করতে পারবো। আর এই প্রেডিকশন আমাকে সুবিধা করে দেবে ফিউচার ডিসিশন নিতে। আর যখনই আমি এই সুবিধাটা মেশিনের মধ্যে দিয়ে করতে পারবো, কারণ মেশিন এত সংখ্যক ডেটাকে একসাথে প্রসেস করতে পারে যেটা হিউম্যানের পক্ষে অত ফাস্ট প্রসেস করা পসিবল নয়, হিউম্যানের পক্ষে অত ফাস্ট জাজ করা, অ্যানালাইজ করা পসিবল নয়, এবং মেশিনের দ্বারা কিন্তু এটা সম্ভব। তাই জন্য মেশিনকে দিয়ে আমি এই কাজটা করা। এইটা খুব পপুলার একটা ডেটা সেট, যেটা হচ্ছে আইরিস ডেটা সেট। এই আইরিস ডেটা সেটে ফ্লাওয়ারের কিছু ক্যাটাগরি দেওয়া আছে। এইখানে ফ্লাওয়ারের কিছু ফিচার দেওয়া আছে, ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। সেই ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এই আইরিস ফ্লাওয়ারের 3টে ক্যাটাগরি হয়, এবং দেখা গেছে অবজারভেশন করে দেখা গেছে যে এই 3টে ক্যাটাগরির ফিচার 3 ধরনের। অর্থাৎ যে প্যারামিটার গুলোর উপর বেস করে আমরা কোন ক্যাটাগরিতে বিলং করছে একটা ফ্লাওয়ার, সেটা যদি আইডেন্টিফাই করতে পারি তখন সেটাকে বলা হয় ক্লাসিফিকেশন বা আইডেন্টিফিকেশন। আর এই আইডেন্টিফিকেশন করার জন্যই কিন্তু মেশিন লার্নিং প্রসেস বা ক্লাসিফিকেশনের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যখন সুপারভাইজ লার্নিং করি তখন আমার ডেটাগুলো লেবেলিং করা থাকে, অর্থাৎ ফিচারের ক্যাটাগরি ডিফাইন করা থাকে। সেই ফিচার বা অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ গুলোর উপর বেস করে আমরা ক্যাটাগরিটাকে নির্ধারণ করতে পারি, সেটাই কিন্তু হচ্ছে ক্লাসিফিকেশন, রাইট? তাহলে এখানে দেখা যাচ্ছে যে আইরিস ডেটা সেট ফ্লাওয়ারের মধ্যে there are 3 kind of flower: iris cetosea, iris versicolor and iris virginica. So there are 3 kinds of flower. অর্থাৎ এখানে আর যে ফিচার্স গুলো আছে সেটা হচ্ছে 4টে ফিচার্স আছে: সেপাল লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ, পেটাল উইডথ। অর্থাৎ আমার এখানে যে টেবিল বা ডেটা অবজেক্টটা থাকবে বা যে ডেটা সেটটা থাকবে সেখানে আমার কাছে থাকবে সেপাল লেন্থ, সেপাল লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ, পেটাল উইডথ, আর কি থাকবে? ক্যাটাগরি। তাহলে এই যে এই অ্যাট্রিবিউট গুলোর এখানে আমার পার্টিকুলার সেফাল লেন্থের কিছু ভ্যালুর জন্য আমার ক্যাটাগরি হলো সিটোসিয়া, আমার পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য, ফিচারের জন্য আমার এটা হলো ভার্চিনিকা, আর পার্টিকুলার কিছু ক্যাটাগরির জন্য আমার এটা হলো ভার্সিকালার। অর্থাৎ এই তখন অর্থাৎ আমার এই ক্যাটাগরিটা নির্ধারণ করছে এই সেপাল লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ, পেটাল উইডথ। তাহলে এইগুলোকে বলা হয় ইনপুট ফিচার, ইনপুট ফিচার। অর আমরা বলতে পারি এগুলোকে বলা হয় দি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু অর ফিচার। আর এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করে আছে ক্যাটাগরিটা বা ক্লাসটা, যাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল।
আর এই ডিপেন্ডেন্ট ভ্যারি অর্থাৎ এই ফিচার গুলোর থেকেই নির্ধারণ করব যে কোন ক্যাটাগরির মধ্যে এটা পড়ছে। এই নির্ধারণটাকে বলা হয় শ্রেণীবিন্যাস করা বা ক্লাসিফিকেশন করা। এই ক্লাসিফিকেশন করার জন্য ডেটার অবজারভেশনের দরকার হয়। এখানে আমরা এই চারটে নাম্বার অফ ফিচার ইজ 3, নাম্বার অফ ক্লাস অর্থাৎ কতগুলো ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 3, ক্যাটাগরি, নাম্বার অফ ক্যাটাগরি ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ক্লাস। এবং এখানে টোটাল 150টা ডেটা দেওয়া আছে ডেটা সেটের মধ্যে। তোমরা এই লিঙ্কটাতে গেলে কিন্তু অলরেডি সেই ডেটা সেটটা ডাউনলোড করতে পারবে। দ্যাট শুড বি ইন আ .csv ফরম্যাট and iris.csv, irisdataset.csv। সেইখানে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে সেপার লেন্থ ইন সেন্টিমিটারে ভ্যালু গুলো দেওয়া আছে। অল দিস ভ্যালুজ আর দ্য কন্টিনিউয়াস ভ্যালুজ। এই কন্টিনিউয়াস ভ্যালুর উপরে নির্ভর করেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন ক্যাটাগরির মধ্যে ফ্লাওয়ার, অর্থাৎ সেপার লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ, পেটাল উইডথ দেখে বুঝতে পারবো যে সেটা সিটোসিয়া না সেটা ভার্জিনিকা নাকি সেটা ভার্সিকালার। যদি এটা আমরা শিখে নিতে পারি যে কোন ইকুয়েশন বা কোন সূত্রে এইটা নির্ধারিত হচ্ছে যে এই এই সেপাল লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ, পেটাল উইডথ এর ওপর কিভাবে সিটোসিয়া নির্ধারিত হচ্ছে বা কিভাবে ভার্সিকালার নির্ধারিত হচ্ছে, এইটা যদি মেশিন লার্ন করে নিতে পারে, অর্থাৎ আমি যদি বলি এটাকে f(x1), এটা x2, এটা x3, এটা x4, তার মানে আমি যদি সিটোসিয়ার জন্য বলি যে f of x1, x2, x3 and x4, এই ফাংশনটা যখনই আমি জানতে পেরে যাব যে এই চারটে ভ্যালুর উপর নির্ভর করে এই ফাংশনটা কি করে নির্ধারিত হচ্ছে, once we know the function, that's it's easy। তার কারণ ফাংশনটা ওয়ান্স উই ডেভেলপ, পরবর্তীকালে আর আমার কোনো কাজই নেই। আমি যে কোনো আরবিটারি ভ্যালু দেব, সেই আরবিটারি ভ্যালু কিন্তু আমাকে ফাইনালি বলে দেবে যে সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড মেশিন লার্নিং। সো মেশিনকে আমি নলেজেবল বানাচ্ছি, আর সেই নলেজেবল বানানোর জন্য যাকে আমি ব্যবহার করছি সেটা হচ্ছে ডেটা সেট। তোমরা যেমন নলেজ গ্যাদার করার জন্য বই ব্যবহার করছো, বই পড়ছো, বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট পড়ছো, কন্টেন্ট পড়ে নলেজ গ্যাদার করছো, করে নিয়ে সেটা তোমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করছো। সিমিলারলি মেশিনও কিন্তু এরকম একটা ডেটা সেট থেকে শিখছে। নাও এই যে মেশিনকে আমরা ট্রেন করব, তাহলে আমার কাছে যে এক্সিস্টিং ডেটা সেট থাকে সেই এক্সিস্টিং ডেটা সেট দিয়ে আমরা মেশিনকে কি করি, ট্রেনিং করি। যে দেখো এটা হলে এটা, এটা হলে এটা, এটা হলে এটা, এর থেকে মেশিন একটা নিজের মধ্যে নিজে একটা ফাংশন ডেভেলপ করে। এবার সেই ফাংশনটা কতটা সঠিক আর কতটা বেঠিক হয়েছে, সেই ফাংশনটা যেটা তৈরি করেছে মেশিন, তুমি যেমন একটা কিছু শিখেছো, সেই শেখার জন্য তুমি কি দাও, যে জিনিসটা তুমি শিখতে পেরেছো না পারোনি, সেই শেখার জন্য আমরা কি করি, পরীক্ষা নিই, তাই না? টেস্ট করি, তোমার টেস্ট নিই। টেস্টে তুমি কি বলো, টেস্ট দিয়ে দেখা যায় তোমার যদি ভালো পারফরমেন্স, সব প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পেরেছো, অর্থাৎ তোমার প্রাপ্ত নম্বর 100 পেয়ে গেছো, তাহলে তোমার শেখাটা সম্পন্ন হয়েছে। আর যদি তোমার নম্বর অনেকটা কম হয়ে যায় বা যদি তোমার সেক্ষেত্রে প্রবলেম হয়, তাহলে তোমার শেখাটা কিন্তু কমপ্লিট হয়নি, ইউর ইনকমপ্লিট লার্নিং। তাই সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমাদের যে টোটাল ডেটা সেটটা থাকবে, সেই ডেটা সেটে ধরো 150 খানা ডেটা আছে বা ধরো 200টা ডেটা আছে। সাপোজ আমার কাছে ধরে নিলাম যে এই আমার এর মধ্যে 200 খানা ডেটা আছে। এই 200 খানা ডেটার মধ্যে থেকে 80% অফ দ্য ডেটা, অর্থাৎ 160 খানা ডেটা চলে যায় ট্রেনিং পারপাসে, এবং দ্যাট টু র্যান্ডাম। আর বাকি যে 40 খানা ডেটা পড়ে থাকে, এইটা হচ্ছে টেস্টিং পারপাসে। অর্থাৎ তুমি যেটা দিয়ে মেশিনকে ট্রেন করলে, এটা থেকে মেশিন তৈরি করলো যে এফেক্টসটা কি হবে, আর এখান থেকে আমি টেস্ট হলো যে এফেক্টসটা রাইট হয়েছে না রং হয়েছে। অর্থাৎ দিস ইজ দেয়ার ফর ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড দিস ইজ দেয়ার ফর মেশিন লার্নিং প্রসেস।
ওকে, মেশিনকে যখন ট্রেন করছি তখনই কিন্তু মেশিন এফএক্সটা জেনারেট করছে। আমরা একটা সহজভাবে এক্সাম্পল নিয়ে একটা কাজ করব, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এক্স হচ্ছে আমার কাছে ইনপুট ফিচার আর ওয়াই হচ্ছে আমার কাছে আউটপুট টার্গেট। তাহলে আমার সর্বপরিচিত ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এই যে আমরা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স যেটা দেখছি, এফ এক্স এফটা হচ্ছে ফাংশন যেটা মেশিন ট্রেনিং এর মধ্যে দিয়ে অর্জন করেছে, এই এক্সটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড ওয়াইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ এক্স এর উপরে নির্ভর করে আমরা ওয়াইটা লাভ করছি, তাই ওয়াই কিন্তু এক্ষেত্রে নির্ধারিত হচ্ছে এক্স দ্বারা। এবার আমরা যদি দেখি যে এই ডেটা সেগমেন্টের কনসেপ্টের জন্য কিভাবে ডেটা সেট কিভাবে ক্যালকুলেট হয়, এটা খুব সিম্পল। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পলটা নিয়েছি হচ্ছে এখানে একটা এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পলটা আমরা নিয়েছি হচ্ছে একটা স্যালারি ডেটা। স্যালারি ডেটা আমাকে কি বলছে, একটা আছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স আর একটা আছে স্যালারি। অর্থাৎ আমার ইয়ার অফ এক্সপিরিয়েন্স এর সাথে স্যালারিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো তুমি যখন ইয়ার অফ এক্সপিরিয়েন্স 1.1 তখন স্যালারি এটা, ইয়ার অফ এক্সপিরিয়েন্স 1.3 তখন স্যালারি এটা। অর্থাৎ ইয়ার অফ এক্সপিরিয়েন্স বাড়লে স্যালারি বাড়ছে, এই নেচারটা আমরা এখান থেকে বুঝতে পারছি। তো এই ডেটা সেটটাকে নিয়ে আমরা প্রথমে মেশিন কিভাবে লার্ন হয় তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটা দেখব। তার পেছনে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার পর আমরা বুঝবো, অর্থাৎ আমি এখানে পাইথন ইন্টিগ্রেট করেই তোমাদেরকে এই জিনিসগুলো বোঝাবো যে পাইথন সিস্টেমেটিক ভাবে কি করে আমরা পাইথনের থ্রু দিয়ে এই কাজগুলো করতে পারি। মেশিনকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে মেশিনকে কোড লিখে কিভাবে মেশিনকে বোঝাতে পারি যে তুমি কিভাবে ইনসাইটটা ডেভেলপ করবে বা তুমি কিভাবে ফাংশনটা ডেভেলপ করবে। অর্থাৎ তার যে ধাপে ধাপে প্রসেসটা সেটা কিন্তু আমরা এখান থেকেই প্র্যাকটিক্যালি আগে দেখবো, আগে প্র্যাকটিক্যালি দেখবো। প্র্যাকটিক্যালি দেখলে আমার হোয়াট হ্যাপেন্স ইনসাইড দ্য মেশিন তার একটা প্রিলিমিনারি আইডিয়া হবে। দেন আমরা যেটা করব যে ওই প্র্যাকটিক্যালিটির ওপর বেস করে তার ব্যাকগ্রাউন্ডে কি থিওরি হচ্ছে সেই থিওরিটা আমরা বুঝবো। অর্থাৎ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল এই দুটোকে আমরা যাতে মার্জ করতে পারি, অর্থাৎ আমার কাছে যেন অ্যাবস্ট্রাক্ট লেভেলে কিছু না থাকে, ইমপ্লিমেন্টেশন লেভেলে যেন সবটা থাকে। ওকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার কাছে এখানে দেখতে পাচ্ছি এইটা আমার ডেটা অবজেক্ট বা এটা আমার ডেটা সেট। এই ডেটা সেটের মধ্যে গ্র্যাজুয়ালি ইয়ার অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড তার সাথে সাইমালটেনিয়াসলি স্যালারি ইনক্রিজিং ম্যাটারে আছে। তাহলে আমি এই ডেটা সেটটা একটা থাকে সাধারণত ডট সিএসভি ফরম্যাটে থাকে, অর্থাৎ এখানে এক্স হচ্ছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, দিস ইজ মাই এক্স অ্যান্ড দিস ইজ মাই ওয়াই, অ্যান্ড আমার উদ্দেশ্য হচ্ছে y equals to fx। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে let know what is f, what is the function, what is fx। নাও এই ফাংশনটা যখন একটা লিনিয়ার রিলেশনশিপ মেনটেন করে তখন সেটা লিনিয়ার ইকুয়েশন, যখন সেটা নন লিনিয়ার রিলেশনশিপ মেনটেন করে তখন সেটা নন লিনিয়ার ইকুয়েশন। তোমরা অবশ্যই পড়েছো যে ফাংশনের অনেক নেচার হয়, লিনিয়ার ফাংশন হয়, কোয়াড্রেটিক ফাংশন হয়, পলিনোমিয়াল ফাংশন হয়, এক্সপোনেনশিয়াল ফাংশন হয়। তাহলে সেক্ষেত্রে আমরা লিনিয়ার ধরেই কাজটা করি প্রথমে সহজভাবে বোঝার জন্য, তারপরে পরবর্তীকালে আমাদের ভ্যারিয়েশনস এর মধ্যে যাব। তাহলে লিনিয়ার ফাংশনস এর মধ্যে দিয়ে আমরা এখানে ডেভেলপ করতে পারবো। নর্মালি আমরা জানি কি লিনিয়ার ফাংশন যে y ইকুয়ালস টু fx, এই লিনিয়ার ফাংশনকে আমরা লিখতে পারি y ইকুয়ালস টু mx প্লাস c, রাইট? তাহলে এখানে আমি লিখতে পারি দ্যাট ইজ y ইকুয়ালস টু mx প্লাস c, where m is called slope, এটাও লিখতে পারি, ax প্লাস b এটাও লিখতে পারি, দুটোই লিখতে পারি। এমটাকে আমরা কি বলে থাকি লিনিয়ার ইকুয়েশনের স্লোপ, আর সিটাকে আমি বলে থাকি কি ইন্টারসেপ্ট। তাহলে এখানে এটা কি স্লোপ,
আর বিটা কি ইন্টারসেপ্ট। ওকে, তাহলে এই লিনিয়ার ইকুয়েশন, এটা হচ্ছে জেনেরিক লিনিয়ার ইকুয়েশন। তাহলে এই ইয়ার অফ এক্সপিরিয়েন্সের সাথে তাহলে এখানে আমার এটা কি দাঁড়ালো, এখানে আমার দাঁড়ালো স্যালারি ইকুয়ালস টু এফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ইয়ার অফ এক্সপিরিয়েন্স। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থেকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অলরেডি ম্যাপ করা আছে, সো হোয়াট উই হ্যাভ টু ফাইন্ড, we have to find what is the relation. So what we have to find, we have to find m and we have to find c. যদি আমরা এই m আর c কে বের করতে পারি তাহলে আমরা যে কোনো ইয়ার অফ এক্সপিরিয়েন্স থাকলে, যে কোনো ইয়ার অফ এক্সপিরিয়েন্স থাকলে যে কোনো মানুষের স্যালারি একটা স্পেকিউলেট করতে পারবো বা প্রেডিক্ট করতে পারবো। এটাই হচ্ছে পাওয়ার অফ ক্লাসিফিকেশন। ওকে, নাও এবার আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখে নিই যে কিভাবে আমরা এটা প্র্যাকটিক্যালি করব। তোমরা কিছুক্ষণের জন্য একটা ভিডিও দেখো, এই ভিডিওটা খুব কনসেন্ট্রেট করে দেখবে, যদি কোথাও মনে হয় তোমরা পজ করে নেবে। এখানে আমি একটা এন্ড টু এন্ড এই স্যালারি ডেটার উপরে একটা প্রজেক্ট করেছি, যে প্রজেক্টটা থ্রু দিয়ে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা এই এই রিলেশনশিপটাকে এস্টাবলিশ করি বা কিভাবে আমরা বের করি, এবং সাথে সাথে স্টেপ বাই স্টেপ কিভাবে এটাকে নিয়ে কাজ করবে। প্রাথমিকভাবে আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা ক্যাগেল বা এরকম ধরনের জায়গা থেকে ডেটা সেট পেয়ে যাবে। এই স্যালারি ডেটা সেটটা তোমরা ক্যাগেল থেকেও ডাউনলোড করতে পারো, ক্যাগেল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো, এটা .csv ফরম্যাটে পাওয়া যায়। ওকে, এখন এই যে ভিডিওটা আমরা যদি দেখি, এইখানে আমরা দেখতে পাবো যে এই salary.csvটা আমার মেশিনে ডাউনলোড করা আছে। সেই ডাউনলোডেড থেকে আমি এই salary.csvটাকে এখানে আমার ড্রাইভে ইনকর্পোরেট করছি, যেহেতু কোল্যাব এটা আমার ড্রাইভের সাথে অ্যাসোসিয়েটেড, ইনকর্পোরেট করছি। এই 3 ডটসে ক্লিক করে আমরা পাথটা কপি করলাম। এই পাথটা আমরা, এগুলো হচ্ছে নেসেসারি লাইব্রেরি ফাইলস, যে লাইব্রেরি ফাইলস গুলো আমরা ইউজ করছি। নাও এই যে পাথটা কপি করলাম সেই পাথটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, নাও এই পাথটা যখন আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ও কিন্তু, আর একটু ব্যাক করে আনছি আমি, ও কিন্তু এখানে পাথটা যখন বসিয়ে দিলাম, পাথটা বসিয়ে আমি এটাকে রান করলাম, রান করে কি দেখছে যে ডেটা সেট আইলক করে ও কিন্তু এই বা ডেটা সেট একটা এক্স আর একটা ওয়াই, এক্স কোনটা ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ওয়াই কোনটা স্যালারি, তাহলে সেই ভ্যালুস গুলোকে কিন্তু ও রিপ্রেজেন্ট করছে। ইয়ার অফ এক্সপিরিয়েন্স থাকছে আর স্যালারি থাকছে, যে ভ্যালুস গুলোকে ও রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে যখন রিপ্রেজেন্ট করছে তখন দেখো এটা হচ্ছে গিয়ে রো কলাম হিসেবে রিপ্রেজেন্ট করছে, এন্ড এরা হচ্ছে গিয়ে রো ফরম্যাটে রিপ্রেজেন্ট করছে, যাতে আমার এক্স প্লাস বি, এক্স ইকুয়ালস টু বি, এক্স এ ইনভার্স করে যাতে আমি সলভ করতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু বি ইন্টু এ ইনভার্স, এই ভেক্টর রিপ্রেজেন্টেশনে সলভ করার জন্য এটা রিপ্রেজেন্টেশনটা করছি। তো আমি প্রথমে ডেটা সেটের সমস্ত ডেটা রিড করে নিলাম, অর্থাৎ ইয়ার অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্যালারি আমি রিড করে নিলাম, যা ডেটা আছে তাদেরকে আমি রিড করে নিলাম। এটা হলো গেলে আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যে আমি ডেটার সেটের নেচারটা বোঝানোর জন্য একটা গ্রাফ প্লট করব। গ্রাফ প্লট করার জন্য অবশ্যই আমার ম্যাটপ্লটলিব এই লাইব্রেরিটা উপরে দেখেছো যে প্যাকেজ হিসাবে ইনস্টল করা আছে বা ইম্পোর্ট করা আছে, বেটার টু সে ইম্পোর্ট করা আছে। এবার আমি এইটার এই এক্স আর ওয়াই এর বিহেভিয়ারটা বোঝার জন্য আমি একটা স্ক্যাটার প্লট করব। স্ক্যাটার প্লট অর্থাৎ যদি আমি ধরি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো এক্স অ্যাক্সিস মানে ইয়ার অফ এক্সপিরিয়েন্স এক্স অ্যাক্সিসে থাকবে, আর স্যালারি ওয়াই অ্যাক্সিসে থাকবে। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এই পয়েন্টস গুলোকে এক্স ওয়াই কোঅর্ডিনেট হিসেবে আমি ড্র করব, এটাই হচ্ছে স্ক্যাটার প্লট। আমি এখান থেকে এটাকে প্রথমে স্ক্যাটার প্লট করছি, এটা স্ক্যাটার প্লট করলাম, এই বিহেভিয়ারটা আমি দেখতে পেলাম। অর্থাৎ এইখানে যখনই আমি এই বিহেভিয়ারটা দেখতে পেলাম, আমি আবার একটু পিছিয়ে আসছি, যেখানে আমি স্ক্যাটার প্লট করছি, এই স্ক্যাটার প্লটের
এই এক্স অ্যান্ড ওয়াই আর কালারটা আমি চুজ করেছি গ্রিন। এক্স অ্যাক্সিসে কি থাকছে, প্লট টাইটেল, স্যালারি ভার্সেস ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ফুল ডেটা সেট। এখানে এক্স লেভেলে কি থাকছে, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আর ওয়াই লেভেলে কি থাকছে, স্যালারি। আর প্লট ডট শো এই প্লটিংটা করছে। এই যে এইখান থেকে যদি আমি দেখি, তাহলে এখানে আমার কাছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স আছে, এখানে আমার কাছে স্যালারি আছে। এই পয়েন্টস গুলোকে আমি এখানে প্লট করছি। এই প্লট করে আমি কি বুঝতে পারছি, নেচার অফ দ্য ডেটা। আমরা বুঝতে পারছি নেচার অফ দ্য ডেটা। এই ডেটাটা এক্স অ্যাক্সিস বাড়লে ওয়াই অ্যাক্সিস বাড়ছে, এটা বুঝতে পারছি। এবং এদের গ্রোথটা কোয়াইট একটা লিনিয়ার ইকুয়েশনস এর মতো, এদের গ্রোথটা অনেকটা লিনিয়ার ইকুয়েশনস এর মতো। তাহলে সেক্ষেত্রে এই নেচারটা কিন্তু আমরা এখান থেকে কোয়াইট ইজিলি বুঝতে পারছি। এইবার এই টোটাল ডেটা সেটটা হয়ে যাওয়ার পর আমি এই ডেটা সেটের উপরে একটা স্প্লিট করছি। কি স্প্লিট? 80% 20%। 80% ডেটা নিয়ে আসছি ট্রেনিং, আর 20% ডেটা নিয়ে আসছি টেস্টিং। এই যে টেস্ট সাইজ ইকুয়ালস টু 0.2, 0.2 মানে 20%। ওকে, 20%। এখন এই 20% মানেই হচ্ছে গিয়ে দেখো 20/100 মানে 0.2। তাহলে আমি টেস্ট সাইজটা রেখেছি 0.2, তাহলে অটোমেটিক্যালি ট্রেন সাইজটা হয়ে যাবে 0.8। তাহলে এবং র্যান্ডামাইজ, এখানে আমার র্যান্ডামাইজেশন করা আছে, অর্থাৎ 100টা ডেটা থাকলে 80টা ডেটা চলে যাবে, র্যান্ডাম ডেটা চলে যাবে, 80টা XY চলে যাবে কার কাছে, ট্রেনিং ডেটা সেটের মধ্যে। অর্থাৎ ট্রেনিংটা একটা সেট আর টেস্টটা একটা সেট। দেখো এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, এইভাবে আমরা ভাগ করলাম। আর এখানে আমরা ট্রেন টেস্ট স্প্লিট এই ফাংশনটা ইউজ করলাম, সেটা এসকে লার্ন মডেল সিলেকশনের মধ্যে আছে। যখনই আমি ট্রেন স্টেট স্প্লিট করলাম, তখন এক্স ডেটা সেট অর্থাৎ চলে যাবে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, 80টা ইয়ার অফ এক্সপিরিয়েন্স চলে যাবে এক্স ট্রেনের মধ্যে, 20টা চলে যাবে হচ্ছে গিয়ে কার মধ্যে, টেস্ট সেটের মধ্যে। আর ওয়াই ট্রেনের মধ্যে চলে যাবে আবার 80টা ওই র্যান্ডামাইজেশন, এই যে এক্স গেল তার করসপন্ডিং ওয়াই ট্রেন গুলো এর মধ্যে চলে যাবে। আর এক্স টেস্টের সাথে ওয়াই টেস্ট 20% ডেটা চলে যাবে। অর্থাৎ 100টা ডেটা থাকলে এক্স ট্রেনে যাবে 80টা, ওয়াই ট্রেনে যাবে 80টা, আর এক্স টেস্টে যাবে 80টা, 20টা, আর ওয়াই টেস্টে যাবে 20টা। আমি কাকে প্লট করলাম, প্রিন্ট করলাম এক্স ট্রেন আর ওয়াই ট্রেন। অর্থাৎ 100টা ডেটা থাকলে 80টা ডেটাকে আমি এখানে জাস্ট রিপ্রেজেন্ট করলাম, জাস্ট রিপ্রেজেন্টেড হলো এখানে। নাও ওয়ান্স উই রান দ্য ট্রেন স্টেট স্প্লিট, এটা হয়ে গেল। এই ট্রেনিং ডেটা আর টেস্টিং ডেটাটা আলাদা হয়ে গেল। এবার এই ট্রেনিং ডেটা আর টেস্টিং ডেটা, আগের বার গ্রাফটা কি করেছিলাম, গ্রিন দিয়ে পুরো স্ক্যাটার প্লটটা করেছিলাম। এবার ট্রেনিং ডেটাটাকে আমি রেড কালার ইউজ করে দেখাচ্ছি, আর টেস্টিং ডেটাটাকে আমি ব্লু কালার ইউজ করে দেখাচ্ছি। ওকে, তাহলে ওই সেটটাকে আলাদা করে নিয়েছি। সেটটাকে আলাদা করে আমি ট্রেনিং আর টেস্টিং এর যদি ডেটা সেটটাকে শো করি, তাহলে ইট উইল শো দ্য স্ক্যাটার প্লট স্লিভিস। তাহলে যা রেড লাইন যেগুলো আছে, সেই রেড লাইন কিন্তু আমাকে শো করছে ট্রেনিং ডেটা, আর যে ব্লু লাইনস গুলো আছে সেগুলো 20%, যেটা আমাকে শো করছে টেস্টিং ডেটা। ওকে, যেই ট্রেনিং আর টেস্টিং হয়ে গেল, এবার ট্রেন ডেটাগুলোর উপরে আমি যে ডেটাগুলো দিয়ে ট্রেন করব তার উপরে আমি অ্যাপ্লাই করছি লিনিয়ার রিগ্রেশন, যেটা আমাদের পড়ার বিষয়বস্তু, যেটা থ্রু দিয়ে আমরা ক্লাসিফিকেশন করব। লিনিয়ার রিগ্রেশন কি সেটাই আমরা আজকে বুঝবো। তার উপরে আমরা অ্যাপ্লাই করছি লিনিয়ার রিগ্রেশন, এবং কি ডেটা পাঠাচ্ছি, এক্স ট্রেন আর ওয়াই ট্রেন। ওকে, তাহলে এক্স ট্রেন এন্ড ওয়াই ট্রেন ডেটাগুলোকে কিন্তু আমরা এখানে পাঠালাম। এবং এই যে ডেটা সেটটা দেখতে পাচ্ছি আমরা, যে ব্লু আর রেড দিয়ে যে ক্যাটাগরি গুলো করেছি, অর্থাৎ রেড ডেটা গুলোই কিন্তু আমার ট্রেনিং পারপাসে ওর মধ্যে ঢুকছে, এবং ট্রেনিং ডেটা হিসাবে কিন্তু ওর লিনিয়ার রিগ্রেশন কিন্তু এখানে রান করলো। হলো, নাও দিস ওয়ান আমার অলরেডি মেশিন হ্যাজ লার্ন, এবং মেশিন লার্ন করে অলরেডি ইট হ্যাজ ক্রিয়েটেড হিজ ওন মডেল, এবং সেই মডেলটাকে ও কি করলো, এই ইম্পোর্ট পিকল করে এই যে মডেলটা ট্রেন হলো, অর্থাৎ মেশিন লার্ন করে গেছে, বিহেভিয়ারটা মেশিন শিখে গেছে, কোন এক্স এর জন্য কোন ওয়াই আসছে ও বুঝে গেছে। সেটাকে আমি কি করলাম, ডাম, এটা করলেও হয় না করলেও হয়।
নাও হোয়াট অ্যাকচুয়ালি আমরা কি বলেছিলাম যে মেশিন কি শিখলো? মেশিন বেসিক্যালি বের করলো y equals to ax plus b বা y equals to mx plus c. সো মেশিন বের করলো দুটো জিনিস, একটা স্লোপ আর একটা ইন্টারসেপ্ট। তাহলে লিনিয়ার ইকুয়েশন যদি y equals to x plus b হয়, তাহলে এটা হচ্ছে স্লোপ আর বিটা হচ্ছে ইন্টারসেপ্ট। লিনিয়ার ইকুয়েশন y equals to mx plus যদি c হয়, তাহলে mটা হচ্ছে স্লোপ, সিটা হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে অ্যাকচুয়ালি মডেল ট্রেন হয়ে কি করলো? লিনিয়ার রিগ্রেশন দিয়ে বের করলো কি? কোএফিসিয়েন্ট আর ইন্টারসেপ্ট। দ্যাট ইজ রিগ্রেশন কোএফিসিয়েন্ট অ্যান্ড রিগ্রেশন ইন্টারসেপ্ট, এই দুটো ক্যালকুলেট করলো। এটাই মেশিন কিন্তু লার্ন করে গেল। তার মানে মেশিন একটা স্পেসিফিক ইকুয়েশন পেয়ে গেল, যে ইকুয়েশন এক্স এর করসপন্ডিং ওয়াই প্লটিংটাকে ডেভেলপ করছে, এক্স এর সাথে ওয়াই এর প্লটিংটাকে ডেভেলপ করছে, অর্থাৎ সেই রিগ্রেশন কোএফিসিয়েন্ট আর রিগ্রেশন ইন্টারসেপ্ট ইট গট। এন্ড যখনই সে রিগ্রেশন কোএফিসিয়েন্ট আর রিগ্রেশন ইন্টারসেপ্ট পেয়ে গেল, নাও সি এইবার আমরা যে ডেটা সেটটা ছিল সেই ডেটা সেটটা কেউ রাখবো, আর এট দ্য সেম টাইম মেশিন যে স্লোপ আর ইন্টারসেপ্ট দুটো পেয়েছে, মেশিন যে স্লোপ আর ইন্টারসেপ্ট দুটো পেয়েছে লাইক দিস এন্ড লাইক দিস, এই স্লোপ আর ইন্টারসেপ্ট দুটোর করসপন্ডিং মেশিন যে ইকুয়েশনটা ফর্ম করলো, দ্যাট ইজ y equals to mx plus this is called c, y equals to mx plus c, এই ইকুয়েশনটা ফ্রেম আউট করলো মেশিন। ওকে, এই যে মেশিন যে ইকুয়েশনটা ফ্রেম আউট করলো, এই ইকুয়েশনের উপর বেস করে এই যে y equals to that is 9569.5 সে 9, এটাকে অ্যাপ্রক্সিমেট করলাম 0.59x প্লাস 24393.17, তাহলে এইটাকে ইন্টারসেপ্ট। তো দিস ইজ মাই ইকুয়েশন and this has been my slope and this has been my intercept for forming the y equals to mx plus c. এখন এই ভ্যালুটা যখন পেয়ে গেল, m আর c এর ভ্যালু, এবার আমি যে কোনো x দেব, যে কোনো y পাবো। For any x we will get any y, যে কোনো আমি x দেবো and y পাবো, এবং এই যে কোনো x আর যে কোনো y একটা স্ট্রেট লাইন ড্র করবে। ইয়েস, যে কোনো x এর জন্য এটা একটা স্ট্রেট লাইন ড্র করবে। লেট আস সি, আমরা এবার সেই স্ট্রেট লাইনটাই ড্র করব যেটা কিনা আমার রিগ্রেশন লাইন হিসাবে পরিচিত। নাও সি, এখানে আমি একটা স্ট্রেট লাইন ড্র করেছি, তাহলে এই স্ট্রেট লাইনটা কি করছে দেখাচ্ছে, এগুলো আমার ডেটা পয়েন্ট ছিল, ট্রেনিং ডেটা, এন্ড এইখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করেছে বাই দ্য হ্যাভিং দ্য ইকুয়েশনস, আফটার হ্যাভিং দ্য ইকুয়েশনস, সেই ইকুয়েশনস এর উপর বেস করে সে একটা স্ট্রেট লাইন ড্র করছে, এটাকে বলা হয় রিগ্রেশন লাইন বা প্রেডিকশন লাইন, হোয়াট এভার ইউ ক্যান সে। সো ফর এনি এক্স y should be on that line, right? For any x y should be on that line. তাহলে এইটাই হচ্ছে গিয়ে আমার কাছে কিন্তু রিগ্রেশন লাইন। এইবার এইখানে একটা কথা আছে, কথাটা কি? কথাটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে লাইনটা ড্র করলাম, এই যে লাইনটা আমি ড্র করলাম, নাও এই লাইনের মধ্যে some of the points are just on the line, but some of the points are far from the line. Some of the points are far from the line, not too far but far. তাহলে এই যে পয়েন্টস গুলো, these points, অর্থাৎ আমার দিস ইজ দ্য লাইন দ্যাট উইল জেনারেট, আর এখানে এই ভ্যালুগুলো আমার কাছে আছে, এই ভ্যালুগুলো কিন্তু আমার টু সাম এক্সটেন্ট আমার গিভেন পয়েন্ট থেকে ডিভিয়েট করছে। যেমন যদি আমি দেখি এই পয়েন্টটা রাইটলি লাইনের ওপরে পড়েছে, তাহলে এই পয়েন্টটার রেসপেক্টে এটা একদম কারেক্ট জায়গায় আছে, কিন্তু বাকিগুলো টু সাম এক্সটেন্ট ডিভিয়েট হচ্ছে। এই যে ডিভিয়েশনটা হয়েছে, এইটা হচ্ছে যে মেশিনের, তাহলে কি হলো, মানে মেশিন তো মানুষের মতো অ্যাকিউরেট বলতে হবে না,
তাহলে সেক্ষেত্রে কি হলো, এইগুলো আমার কাছে হয়ে গেল কি এরর, অর্থাৎ এই গ্যাপগুলো হলো আমার কাছে এরর। অর্থাৎ আমার উদ্দেশ্য থাকবে যে যত বেশি সংখ্যক ডেটা যত বেশি সংখ্যক ডেটা বা যত বেশি সংখ্যক ডেটা পয়েন্ট এই লাইনের উপর দিয়ে যাবে, তত আমার ইকুয়েশন ফরমেশনটা পারফেক্ট হবে। এবং সেই ইকুয়েশনটা পারফেক্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, এররটাকে মিনিমাইজ করতে হবে। যত এররকে আমরা মিনিমাইজ করতে পারবো, তত আমার লার্নিংটা বেটার হবে এবং তত আমার মডেল ট্রেনিংটাও বেটার হবে, তত আমার মডেলের পারফরমেন্সও বেটার হবে। অর্থাৎ অপটিমাইজেশন এন্ড টিউনিংটা যথেষ্ট ভালো হবে। এটা কিন্তু আমার মূল উদ্দেশ্য। এবার অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখলাম যে ইয়েস, দিস ইজ দ্য ইকুয়েশন and these are the actual point. তাহলে this is the predicted line আর these are the actual point। অর্থাৎ এই পয়েন্টে দাঁড়িয়ে যদি আমি এখানে দেখি, তাহলে পয়েন্টটা আমার হওয়ার কথা ছিল এখানে। তাহলে এখান থেকে যদি আমি এখানে একটা স্ট্রেট লাইন টানি, সেই ভ্যালুটা এখানে থাকার কথা, কিন্তু সেই ভ্যালুটা এখানে আছে। এই যে ডিভিয়েশন, এই যদি পয়েন্ট আমি ধরি এটা x1 y1, এই যদি আমি পয়েন্ট ধরি এটা x1 y1, তাহলে x1 y1, আর এই পয়েন্টটাকে যদি আমি ধরি এটা x2 y2, তাহলে এখানে আমার কাছে y1 মাইনাস y2 এটা হচ্ছে এরর বা ডিভিয়েশন। তাহলে এরকম অনেক পয়েন্টের জন্য আমার এরর আছে। তাহলে এই অনেক পয়েন্টের জন্য এররটা যদি আমাকে করতে হয়, দেখো কিছু এরর আমার পজিটিভ জোনে আছে, কিছু এরর আমার নেগেটিভ জোনে আছে। তাহলে যদি আমি শুধু এররের ডিফারেন্স গুলোকে সাম করি, তাহলে কি হবে, পজিটিভ নেগেটিভকে নিউট্রালাইজ করে দেবে, আবার নেগেটিভ পজিটিভকে নিউট্রালাইজ করে দেবে। তাহলে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কিন্তু আমি পাবো না। তাই জন্য আমার এখানে করতে হয় যে এটার স্কোয়ার করে নিতে হয় এবং স্কোয়ার করে সেই এররটার আমরা মিন বের করি, যেটাকে বলা হয় মিন স্কোয়ার এরর। অর্থাৎ এই যে ডিভিয়েশনস গুলো হলো, এবার যদি আমি দেখি তাহলে এইখান থেকে আমার কাছে স্যালারি পেয়ে গেলাম। এবার দেখো এইটা খুব মজার জায়গা, আমরা যে প্রেডিকশন করে ফেলেছি, আমরা এখানে কি করছি যে একটা ফিকটিশিয়াস ভ্যালু দিচ্ছি। এই যে একটা ফিকটিশিয়াস ভ্যালু দিলাম 3.5, এই 3.5 এর জন্য কিন্তু আমার এখানে প্রেডিক্টেড স্যালারি কি হবে সেটা কিন্তু জেনারেট করে দিল। সি, এই ফিকটিশিয়াস ভ্যালুর জন্য আমার এখানে প্রেডিক্টেড স্যালারি কি হবে সেটা কিন্তু জেনারেট করে দিল। অর্থাৎ যেহেতু এইটা হলো 3.5, তাহলে এই 3.5 হলে এখানে স্যালারিটা কি দাঁড়াচ্ছে, জেনারেট করে দিল। তাহলে এইখানে আমার কাছে এইখান থেকে আমরা বলতে পারি যে এই জায়গাটা থেকে, তাহলে এখানে আমার কাছে থাকছে এই 3.5 ইয়ার অফ এক্সপিরিয়েন্স হলে এই স্যালারিটা প্রেডিকশন করছে। ওকে, তাহলে এবার দেখা যাক যে এই প্রেডিকশন করে আমি কি পেলাম। তাহলে প্রেডিকশন করার পরে আমি টেস্টিং করলাম। এবার আমার কাছে যে টেস্ট ডেটাগুলো, যে 20% ডেটা আমি রেখেছিলাম টেস্ট করার জন্য, সেই টেস্ট ডেটাগুলো দিয়ে টেস্ট করছি। ট্রেনিং তো হয়ে গেছে, প্রেডিকশনও করতে পারছে, ওয়েল অ্যান্ড গুড। এবার কাজ কি, যে আমার কতটা এরর এলো বা কতটা অ্যাকিউরেট হলো, দুটো দিক থেকেই ভাবা যায়। পজিটিভ নোটে ভাবলে কতটা অ্যাকিউরেট হয়েছে, আর নেগেটিভ নোটে ভাবলে কতটা এররনিয়াস হয়েছে। তাহলে সেই এরর যদি থাকে তাকে অপটিমাইজ করতে হবে, মিনিমাইজ করতে হবে। তাহলে এইখানে আমরা কি করলাম, যে টেস্ট করলাম। অর্থাৎ টেস্টে আমি কি করলাম, টেস্টে মূলত কি করছি, টেস্ট হচ্ছে গিয়ে টেস্ট যে 20টা ডেটা সেট ছিল সেখানে আমার এক্স আর ওয়াই দেওয়া ছিল, রাইট? তাহলে এক্স দিলে ওয়াই এই ভ্যালুটা দেওয়া আছে। এবার আমি কি করছি, আমি ওই টেস্ট ডেটা সেটের এক্সটা দিচ্ছি, আর সাথে যে ইকুয়েশনটা মেশিন তৈরি করেছে সেই ইকুয়েশনের উপর এক্সটা অ্যাপ্লাই করছি। অর্থাৎ এই ইকুয়েশন কি করছে, যে ভ্যালুটা জেনারেট করছে, অর্থাৎ যে ভ্যালুটা আগে দেওয়া ছিল ওয়াই এর সেটা গিভেন, অ্যান্ড যে ভ্যালুটা মেশিন তার ফাংশনটাকে ইউজ করে তৈরি করলো সেটা হচ্ছে প্রেডিক্টেড। এই গিভেন
ডেটা সেট আর প্রেডিক্টেড ওয়াই, গিভেন ওয়াই আর প্রেডিক্টেড ওয়াই এর মধ্যে কতটা মিসম্যাচ হচ্ছে সেটাই আমার দেখার বিষয়বস্তু এক্ষেত্রে। তাহলে সি দিস, এক্ষেত্রে দিস ইজ মাই লাইন অ্যান্ড দিস ইজ মাই প্রেডিক্টেড ডেটা সেট। তাহলে এখান থেকে আমি পিওরলি বুঝতে পারছি যে এ থেকে এখানে একটা ডিভিয়েশন আছে, এখানে একটা ডিভিয়েশন আছে, দিস ইজ মাচ ক্লোজার, দিস ইজ মাচ ক্লোজার। তাহলে টেস্টিং, আমি যে 20% ডেটা নিয়ে টেস্ট করেছি সেখান থেকে জাস্ট অ্যাবভ দ্য লাইন, লাইনের কাছাকাছি আছে কিন্তু জাস্ট অন দ্য লাইন নেই, তাহলে সেখানে মিনিমাম এরর কিন্তু আমার ধরা পড়বে। নাও দ্যাটস ওয়াই আমরা এবার করলাম ক্যালকুলেট এরর, মিন অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট কথাটা কেন? কারণ আমি বললাম এরর ক্যান বি পজিটিভ, ডিফারেন্স ক্যান বি পজিটিভ, আবার কিছু দূর গিয়ে ডিফারেন্ট ক্যান বি নেগেটিভ। তাহলে যদি আমি দুজনকে যোগ করি তাহলে হোয়াট ইট বিকাম নিউট্রালাইজ। তাহলে যাতে এইখানে আমরা অ্যাবসলিউট ইন্ডিকেট করছে, মিন অ্যাবসলিউট এরর এটা ইন্ডিকেট করছে যাতে অ্যাবসলিউট ভ্যালুটা পাওয়া যায়, অর্থাৎ ডিফারেন্সটা পাওয়া যায়, পজিটিভ আর নেগেটিভ কোনো ম্যাগনিটিউড যাতে না পাওয়া যায় বা সাইন যাতে না হয়, তার জন্য অ্যাবসলিউট এরর। তাহলে অ্যাবসলিউট এরর আমার এটা জেনারেট হয়েছে। নাও এই যে অ্যাবসলিউট এরর জেনারেট হওয়ার পরে আমরা এখানে একটা কিন্তু এক্সট্রা কনফিউশন ম্যাট্রিক্স মতো তৈরি করেছি, এবং এইগুলো হচ্ছে গিয়ে কনফিউশন ম্যাট্রিক্স। আমরা যখন এরর করব তখন আমরা এই কনফিউশন ম্যাট্রিক্স গুলো পড়ব। নাও এইখানে আমরা রেসিডিউয়ালস অর্থাৎ কতটা ডিভিয়েট করছে সেইটা কিন্তু আমরা এখান থেকে অ্যাকচুয়াল লাইন আর রেসিডুয়ালস তার থেকে কতটা ডিস্টেন্স আছে এটা একটু জুম করে কিন্তু রেসিডুয়ালস করে দেওয়া আছে। অ্যাকচুয়াল স্যালারি যেটা আর যেটা প্রেডিক্ট করেছে, প্রেডিক্টেডটা হচ্ছে গিয়ে লাইনটা, আর এগুলো হচ্ছে রেসিডুয়ালস যেটা কিন্তু আমাকে দেখাচ্ছে রেসিডুয়ালস। অর্থাৎ অ্যাকচুয়াল স্যালারি কত হওয়ার কথা, অ্যাকচুয়াল স্যালারি যেটা দেওয়া আছে টেস্ট হিসাবে, আর আমার মেশিন যেটা প্রেডিক্ট করেছে সেটার ডিফারেন্সটাই হচ্ছে রেসিডুয়ালস। রেসিডুয়ালস এখানে ক্যালকুলেট করা হলো, অ্যান্ড ফাইনালি আমরা যেটা দিচ্ছি যে আবার 3.5 একটা ইয়ার অফ এক্সপিরিয়েন্স দিয়ে সেটাকে ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি। সি দিস ইজ আ ভিজুয়ালাইজেশন। অর্থাৎ ফাইনালি আমার স্যালারি 3.5 এ এইখানে আমার কাছে এই ভ্যালুটা আসছে 3.5 এ, বাট অ্যাকচুয়ালি 3.5 এ এই ভ্যালুটা এখানে মেশিন প্রেডিক্ট করছে। ওকে, এই মেশিন যখন প্রেডিক্ট করছে তখন এই ভ্যালুটা থাকা উচিত, আর টেস্ট ডেটার ক্ষেত্রে ভ্যালুটা কিন্তু অন্য জায়গায় আছে। টেস্ট ডেটার ক্ষেত্রে ভ্যালুটা অন্য জায়গায় আছে, মেশিন প্রেডিক্ট করছে অন্য জায়গায়। একটু সামান্য ডিভিয়েশন দেখে বুঝতে পারছে জায়গাটাকে যদি আমরা হাইলাইট করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিস ইজ হাউ দ্য মেশিন বিহেভ। মেশিন কিন্তু অলরেডি ও লার্ন করে গেছে যে কিভাবে কি করতে হবে, লার্ন করেছে উইথ দ্য মিনিমাম এরর। ওর কাছে একটা মিনিমাম এরর দিয়ে ও কিন্তু সিচুয়েশনটা লার্ন করেছে। সো এটা আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম যে কিভাবে মেশিন কিন্তু লার্ন করে। ওকে, এখানে সো এখানে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম কিভাবে মেশিন লার্ন করে। নাও সি, এই যে মেশিন লার্নিং প্রসেস, এই মেশিন লার্নিং প্রসেসটাকে আমরা কিন্তু এই পুরো সিনারিওটা দেখলাম যে প্রোগ্রামের থ্রু দিয়ে মেশিন কি করে কিন্তু আমরা মেশিন লার্নিংটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। এবার এর পেছনে আমরা ম্যাথামেটিক্সটা বুঝতে হবে, অঙ্কটা কি, এর পেছনে অঙ্কটা কি ঘটে চলেছে সেইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। দেখো এটা যেটা আমরা কাজ করলাম, আমার কাছে একটা এক্স ছিল, আমার কাছে একটা ওয়াই ছিল। তাহলে এক্স থেকে আমি ওয়াইটাকে নির্ধারণ করছিলাম। তাহলে এক্স থেকে ওয়াইটা যখন আমি নির্ধারণ করছিলাম, তাহলে এক্স থেকে ওয়াই নির্ধারণ করার সময় আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে একটা এক্স এর জন্য একটা ওয়াই। তো এটা হচ্ছে সিম্পল ওয়ান ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন। এখন ফিচার আমার একটা না হয়ে একাধিকও হতে পারে। ধরো যখন তুমি বাড়ি কিনতে যাচ্ছ, তাহলে বাড়ি কিনতে গিয়ে তুমি তো একটা প্যারামিটারের উপর বেস করে বাড়ি কেনো না। তোমার কটা বেডরুম লাগবে, 3 BHK লাগবে না 2 BHK লাগবে, তোমার কতটা জায়গা লাগবে সেটা ম্যাটার করে, লোকেশন ম্যাটার করে, সাউথ ওপেন কিনা ম্যাটার করে, অনেকগুলো প্যারামিটার আছে যেটা বাড়ি কেনার সময় ম্যাটার করে।
তাহলে সেক্ষেত্রে বাড়ি কেনা স্যালারির যেমন আমি শুধু ইয়ার অফ এক্সপিরিয়েন্স দিয়ে আমি স্যালারিটা নির্ধারণ করছি, এক্ষেত্রে হাইপোথেটিক্যালি বললাম, কিন্তু শুধু শুধু ইয়ার অফ এক্সপিরিয়েন্স দিয়ে তো স্যালারি নির্ধারিত হয় না, কোয়ালিটিও আছে সেখানে। তো এক্ষেত্রে কিন্তু যখন আমার কাছে মাল্টিপল ফিচার্স এর উপরে বেস করে কিনতে হয়, তখন কিন্তু আমার ফাংশনটা দাঁড়িয়ে যায় অন্যরকম। তখন আমার ফাংশনটা দাঁড়িয়ে যায় যে y ইকুয়ালস টু এফ অফ x1 x2 x3 এটসেট্রা। ওকে, y ইকুয়ালস টু x1 x2 x3 এটসেট্রা, এটাকে বলা হয় যে মাল্টি রিগ্রেশন উইথ মাল্টিপল ফিচার। তখন হয়ে যায় রিগ্রেশন উইথ মাল্টিপল ফিচার। চলো এবার দেখে নেওয়া যাক লিনিয়ার রিগ্রেশন ব্যাপারটা কি। আমি সিম্পলি ডেফিনিশনস গুলো আমরা কুইক থিওরি লার্ন করব। আমরা এখান থেকে চেষ্টা করব যে কুইক থিওরিটাকে লার্ন করে নেওয়ার। নাও লেটস সি, লিনিয়ার রিগ্রেশন ইজ আ ফান্ডামেন্টাল supervised learning algorithm used to model the relationship between dependent variable means y, dependent variable means y, like dependent means y, and one or more, one hole single linear regression, single variable, more hole x1 x2 x3 multiple variable, independent variable like x. Okay, it predicts the continuous value by finding the straight line the best represent the data. যেমন গিভেন ডেটা আছে তাতে বেস্ট ফিটেড লাইনটা বের করে, আর এই বেস্ট ফিটেড লাইনের জন্য সে যে মেথডটা ইউজ করে সেটাকে বলা হয় লিস্ট স্কোয়ার মেথড বা কার্ভ ফিটিং যেটাকে বলা হয়। নাও and it assumes that there is a linear relationship between the input and output, uses the best fitted line to make the predictions, and commonly used in forecasting. Forecasting mean এটা হলে এটা হয়েছে, তাহলে এটা হলে পরবর্তীকালে এরকম সিচুয়েশন এলে কি হতে পারে। ট্রেন্ড অ্যানালিসিস, অর্থাৎ জানুয়ারি মাসে সেল প্রত্যেক বছর 2010 2005 2015 2020 2025 সেল আমি এটা দেখেছি, তাহলে 2030 সেলটা কিন্তু আমি প্রেডিক্ট করতে পারবো। দ্যাট ইজ ট্রেন্ড অ্যানালিসিস অ্যান্ড প্রেডিক্টিভ মডেলিং, এগুলো কিন্তু এর বেসিক্যালি জব আমরা বলতে পারি। নাও নেক্সট আমি যদি দেখি ইটস আ সিম্পল লিনিয়ার রিগ্রেশন, and সেক্ষেত্রে সিম্পল মডেল প্রেডিকশন, কন্টিনিউয়াস ভ্যালুস, ফাইন্ডিং দ্য রিলেশনশিপ বিটুইন ইনপুট ফিচার অ্যান্ড দ্য আউটপুট, অ্যান্ড ইউজিং ফোকাস্টিং, অর্থাৎ যেগুলো বললাম সেগুলো একটা কনসাইজ মেটেরিয়াল তোমাদেরকে দিলাম। না এবার আমরা এই ইকুয়েশন অফ বেস্ট ফিটেড লাইন, এই ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করছিলাম y ইকুয়ালস টু mx প্লাস b, where y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল or the predicted value, x হচ্ছে ইনপুট ভ্যারিয়েবল x, m হচ্ছে স্লোপ, and b হচ্ছে ইন্টারসেপ্ট। ওকে, নাও b হচ্ছে ইন্টারসেপ্ট, যখন x ইকুয়ালস টু 0 তখন আমরা ইন্টারসেপ্টেড ভ্যালুটা ক্যালকুলেট করি। এটা জানি আমরা সিম্পল লিনিয়ার ইকুয়েশনের একটা জেনেরিক ইকুয়েশনের ফর্মুলা। নাও এই জেনেরিক ইকুয়েশনের ফর্মুলা, এইখান থেকে হাউ ইট ওয়ার্কস, ইনসাইড দিস হাউ ইট ওয়ার্কস, আমরা সেটাই দেখব যে এই ডেটা পয়েন্টস গুলোর থেকে আমরা কিভাবে লার্ন করব সেটা, হাউ ইট ওয়ার্কস। লেট আস সি, দিস ইজ আ সিম্পল এক্সাম্পল। আস্তে আস্তে আমরা এক্সাম্পলের ইন্টেন্সিটির মধ্যে দিয়ে কিন্তু ম্যাথামেটিক্সটা শিখব। এটা একটা সিম্পল এক্সাম্পল, দেখো এখানে আছে আওয়ার অফ স্টাডি, 1 ঘন্টা পড়লে 40 নম্বর, 2 ঘন্টা পড়লে 50, 3 ঘন্টা পড়লে 65, 5 ঘন্টা পড়লে 85। ওকে, সো নাও হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লাইক দিস। তাহলে এইখানে যখন আমি দেখছি যে দিস ইজ আমার y, if the linear model is 30 plus 10x, ওকে, তাহলে দেখো 30 plus 10x যদি করি তাহলে 1 ঘন্টা পড়লে 30 আর 10 40, রাইট, ম্যাচ করে দিলাম। 2 ঘন্টা পড়লে 30 আর 10 30 আর 20 50। ওকে, কিন্তু 4 ঘন্টা যখন আমি পড়ছি, 4 ঘন্টা যখন আমি পড়ছি, বা আমি যখন 3 ঘন্টা পড়ছি, 3 ঘন্টা পড়লে কত হলো, 30 30 60, বাট দেওয়া আছে কত স্কোর, 65।
4 ঘন্টা যখন আমি পড়ছি তখন আমার হওয়া উচিত প্রেডিক্টেড স্কোর হচ্ছে গিয়ে কত 70। ওকে, লাইক দিস। আবার যখন 5 ঘন্টা পড়ছি, 5 ঘন্টা পরে আমার 80 হওয়া উচিত, এখানে আছে হচ্ছে 65। দিস ইজ কল মিনিমাম এরার। এটা যদি আমি বলি যে এই ইকুয়েশনটা কি প্রেডিক্ট করবে 5 ঘন্টা পড়লে, এইচ থিটা এক্স আমার প্রেডিক্ট করবে 30 প্লাস 10 ইন্টু 5 মানে 80 প্রেডিক্ট করবে, বাট গিভেন ভ্যালু আছে 85 আর মাইনাস 80, তাহলে এটা হলো 5 হলো গিয়ে। ওকে, and this is how it perform prediction. Let's how to just minimize this error. This is what is called error line. আমরা বলতে পারি এটা হচ্ছে গিয়ে, যদি আমি বলি এই ক্ষেত্রে সাপোজ this is the case, এখানে নেগেটিভ আছে, তাহলে এটা 80 দিলে এখানে এই ভ্যালুটা সাপোজ 75 আছে, তাহলে this is what is called an error. তাহলে এখানে এরর হয়ে গেল -5 হয়ে গেল এরর। ওকে, সো অবজার্ভ ভ্যালু আর প্রেডিক্টেড ভ্যালু। নাও সে আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, ইজ ভেরি সিম্পল ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পল কিভাবে আমার কাছে ডেটা সেট থাকলে আমরা কিভাবে অঙ্কের মধ্যে দিয়ে অ্যাকচুয়াল ইকুয়েশনটা কি হবে সেটা বের করি, এটাই যদি আমি মেশিনকে শিখিয়ে দিতে পারি, বাস মেশিনও বের করে এইভাবে। ওকে, দিস মেথড ইজ কল লিস্ট স্কোয়ার মেথড। খুব সিম্পল। ওকে, এখানে আমার কাছে একটা ডেটা সেট তো আছে। ওকে, আমার উদ্দেশ্য হচ্ছে এই ডেটা সেটের মধ্যে থেকে আমার এই y ইকুয়ালস টু এ এক্স প্লাস বি, এ আর বি এর মানটা বের করা, টু ফাইন্ড আউট এ ইকুয়ালস টু অ্যান্ড বি ইকুয়ালস টু, ভ্যালুটা বের করা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। ওকে, নাও এইখান থেকে যদি আমরা দেখি এই ভ্যালুগুলোকে আমরা একটা টিপিক্যাল ইকুয়েশন উপরে ফরমেশন করেছি। যদি আমরা দেখি যে একটা টিপিক্যাল ইকুয়েশন দেখো উপরে আমরা ফরমেশন করেছি, এই ইকুয়েশনটা লিস্ট স্কোয়ার মেথডের ইকুয়েশন। এই ইকুয়েশনটা পাওয়া যায় যে একটা ডেরিভেশনের মধ্যে দিয়ে পাওয়া যায়, কারণ আমরা এইটা যেটা বের করি সেটা হচ্ছে গিয়ে এর বের করার একটা প্রসেস আছে। প্রসেসটা অনেকটা আমি একটু ছোট্ট করে দেখাচ্ছি, বাট নট নেসেসারিলি এটা করতে হবে তোমাদেরকে। যে একদম সিম্পল, যে এইটা আমার y, এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, তাহলে আমার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু, আমার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c বা y ইকুয়ালস টু ax প্লাস b। ওকে, তাহলে আমি যখন এটা x, সাপোজ এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, এরকম ভ্যালুস গুলো আছে, তাহলে আমি বলতে পারি y1 ইকুয়ালস টু a of x1 প্লাস b। সাপোজ এই যে ভ্যালুটা, এটা আমি y1 পাচ্ছি, আর এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সে সাপোজ y1 ড্যাশ, তাহলে y1 ড্যাশ মাইনাস y1, এইটা হচ্ছে গিয়ে ডিফারেন্স। আমরা কি বের করি, ঠিক সিমিলারলি এর স্কোয়ার করি। কেন স্কোয়ার করি? কারণ ম্যাগনিটিউডের জন্য, যাতে পজিটিভ নেগেটিভ না হয়। সিমিলারলি y2 ড্যাশ মাইনাস y2, সিমিলারলি y3 ড্যাশ তার স্কোয়ার, y3 ড্যাশ মাইনাস y3 তার স্কোয়ার, এইভাবে বের করতে থাকি। এখন এই যে s যেটা আমার বেরোচ্ছে, তাহলে s ইকুয়ালস টু আমরা এখানে বলতে পারি s ইকুয়ালস টু y1 ড্যাশ মাইনাস y1 প্লাস স্কোয়ার, s equals to y2 dash minus y2 square plus y3 dash minus y3 square and so on. অর্থাৎ এই ইকুয়েশনটাকে যখন আমরা লিখি s equals to y1 minus a x1 plus b তার স্কোয়ার প্লাস y2 minus a x2 plus b তার স্কোয়ার, এইভাবে আমরা ডেরিভেট করতে থাকি। এখন এই যে ইকুয়েশনটা পাচ্ছি, এইখানে দুটো প্যারামিটার আছে, একটা এ আর একটা বি। তাহলে এই ডিফারেন্সটা যখন মিনিমাম হবে
সেই জন্যই লিস্ট স্কোয়ার মেথড, এটাকে স্কোয়ার করছি তাই স্কোয়ার। আর উদ্দেশ্য কি, যে এই ডিফারেন্সটা মিনিমাম হবে। মিনিমাম বের করার জন্য আমরা কি করি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এ ইকুয়ালস টু 0, অর্থাৎ ds বাই dA ইকুয়ালস টু 0 and first order derivative with respect to b equals to 0, that is ds by db equals to 0। এইটা যদি মিনিমাম হয়, সেই মিনিমাম এই 0 এর সাথে যখন ইকুয়েট করব যেটাকে, সেইটা হবে মিনিমাম ভ্যালু। এন্ড এইটা করেই কিন্তু আমরা এই ইকুয়েশন যেটা এইখানটা দেখতে পাচ্ছি, যে ইকুয়েশন যেটা আমরা পাচ্ছি, এই ইকুয়েশনটা এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকেই বের করা, যে ds by dA equals to 0 and ds by dB equals to 0. So two equations suddenly we get, number 1, equation number 2, and এখান থেকে আমার কাছে যে যে ভ্যালু গুলো লাগছে তাদের আমি সাম বের করছি। This is for summation, this is summation of x, this is summation of y, this is summation of x square, and this is summation of xy। অর্থাৎ যে ভ্যালু গুলো দেওয়া ছিল তার ভ্যালু বের করলাম। x স্কয়ার এটা, x স্কয়ার এটা, x স্কয়ার এটা, xy, x and y 32, 3 and 12 36, অর্থাৎ এই ভ্যালুগুলোকে করে নিয়ে তাদের সামেশনটা আমরা বের করি। নাও বের করার পর এইখানে বেসিক্যালি ইকুয়েশনে আমরা পুট করে দিই। সো দিস ইজ দ্য ইকুয়েশন যেখানে আমি পুট করলাম। এটা গেল একটা ইকুয়েশন পেলাম, এন্ড এটা আমি দুটো ইকুয়েশন পেলাম। এবার এই দুটো ইকুয়েশনকে যখন আমি সলভ করব, তখন আমি যে ভ্যালুটা পাবো, অর্থাৎ আমি এ পেলাম হচ্ছে এটা আর বি পেলাম হচ্ছে এটা, অর্থাৎ a ইকুয়ালস টু, আমি যদি করি y ইকুয়ালস টু ax প্লাস b, তাহলে y ইকুয়ালস টু পেলাম 3.0026x প্লাস b, that means 0.677. This is how we can get the y equals to ax plus b. এটা কম্পিউটার তার ভেতরে করে। ওকে, লিনিয়ার রিগ্রেশন যে ফাংশনটা তুমি লিখছো এটা তোমাকে লিখতে হবে, এটা মেথডটা জাস্ট বোঝার জন্য, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা এটা দেখালাম যে ও ভেতরে করে। তাহলে এই ইকুয়েশন যখন ফর্ম হয়ে গেল, then what I have next, I have this equation and I'm drawing this straight line and these are the points. Okay, so this is how we can, এখন ইকুয়েশন করার পরেও আমার যেটা, দেখো ডাইরেক্ট আমরা স্লোপ ক্যালকুলেট করতে পারি, দিস ইজ ওয়ান ওয়ে, দ্য ইকুয়েশনস অফ দ্য স্লোপ অ্যান্ড ইকুয়েশনস অফ দ্য ইন্টারসেপ্ট ডিরেক্ট আমরা ভ্যালু দিয়েও ক্যালকুলেট করতে পারি, স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্টের ইকুয়েশন। ওকে, ওই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন থেকেই আমরা ডিরেক্টলি পাই এদিক ওদিক করে। আচ্ছা, তো এটাও কিন্তু একটা, এভাবেও আমরা করতে পারি, বা ফর্মুলাটা লিখে দিলেও কিন্তু হয়ে যায়। নাও hypothesis of a linear function, this is a very important aspect. Hypothesis of a linear function কি, একটু লেখাটা আমরা পড়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। In a linear regression, the hypothesis function, অর্থাৎ আমি যদি অনেক সময় কি আমি একটা ফাংশন ধরে নিয়েছি, অর্থাৎ স্লোপ আর ইন্টারসেপ্টের একটা ভ্যালু ধরে নিয়েছি, ধরে নিয়ে আমি কাজ করতে শুরু করছি বা টেস্ট করতে শুরু করছি এবং রিচ করতে শুরু করছি অ্যাকিউরেসির দিকে, এটা একটা প্রসেস হয়। হাইপোথিসিস অফ আ ফাংশন আমাকে কি বলছে, বলছে যে হাইপোথিসিস অফ ফাংশন অফ is the equation that used to make a prediction about the dependent variable based on the independent variable and represent the relationship between input feature and the targeted feature, অর্থাৎ b1 beta 1 এখানে হচ্ছে স্লোপ আর beta 0 এখানে হচ্ছে ইন্টারসেপ্ট। ওকে, so this is how the function is getting developed. এখন হাইপোথিসিস ফাংশনের পরে যেটা পেলাম, অর্থাৎ আমি এবার ধীরে ধীরে যাব হচ্ছে গিয়ে মোর অ্যাকিউরেসির দিকে। সে হাইপোথিসিস ফাংশনের এক্সাম্পল আমাকে কি বলছে, সে সাপোজ আমাকে বলছে যে এই ফাংশনটা আমি ধরে নিয়েছি, দিস ইজ আ ফাংশন যেখানে 200 স্লোপ আর 5000 হচ্ছে ইকুয়েশন, তাহলে x ইকুয়ালস টু 2 হলে আমার ভ্যালু দাঁড়াচ্ছে এটা, যেখান থেকে আমি প্রেডিকশন করতে পারছি। এবার সেটা অ্যাকচুয়াল ভ্যালুর থেকে কতটা ডিফারেন্স, সেটাই হচ্ছে গিয়ে আমার দেখা। আচ্ছা,
Now this is linear regression and this is the cost function. যখন আমি এটা হচ্ছে এরর মেজার করার জন্য এবার যে প্রসেসটা, এবার আমরা অপটিমাইজেশনের দিকে যাচ্ছি, আমরা রেকটিফিকেশনের দিকে যাচ্ছি, মেশিন যেটা লার্ন করলো সেটা মেশিনকে বোঝাবার দিকে যাচ্ছি। ওকে, সো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কস্ট ফাংশন আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। নাও কস্ট ফাংশন দিয়ে আমি এখানে এররের ডিফারেন্সটা আমরা বের করব, আর গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে আমরা ধীরে ধীরে স্লোপটাকে অ্যাচিভ করার চেষ্টা করব যাতে আমার অ্যাকুরেসিটা বাড়ে। সি দিস, একটুখানি গ্রেডিয়েন্ট ডিসেন্টে কি লেখা আছে বলি। গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইজ অ্যান অপটিমাইজেশন টেকনিক used to train a linear regression model by minimizing the periodic error. অর্থাৎ আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার, যদি আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকি, সেখান থেকে ধীরে ধীরে আমি স্লোপের মধ্যে দিয়ে আমি আমার টার্গেটেড জোনে পৌঁছাবো, যেখানে আমি আমার টার্গেটটা দরকার। ধীরে ধীরে স্লোপ, অর্থাৎ অপটিমাইজেশন টেকনিক train a linear regression model by minimizing the prediction error. Okay, works by stating with a random model parameter and repeatedly adjusting them. র্যান্ডম ধরে নিচ্ছে এবং বারবার তাকে অ্যাডজাস্ট করতে করতে সেই জায়গাটায় যাচ্ছে। and reduce the difference between predicted and actual values. অর্থাৎ প্রেডিক্টেড ভ্যালুস থেকে অ্যাকচুয়াল ভ্যালুস এর দিকে আস্তে আস্তে কিন্তু সে যাচ্ছে। নাও কিভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট কাজ করে, হাউ ইট ইজ ওয়ার্ক, সেটা আমরা একটুখানি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখে নিই। এটা পড়ার মধ্যে দিয়ে, এটা তোমরা রিডিং করে নিতে পারো স্ক্রিনশট নিয়ে, বাট এক্সাম্পল উইল বি মাচ বেটার দ্যান দ্যাট। আমরা এখান থেকে বুঝতে পারবো, সাপোজ আমার এই দুটো ভ্যালু আছে, এটা আমার একটা টেবিল আছে প্রেডিক্টেড ভ্যালু। এখানে আমি কি ধরেছি, y ইকুয়ালস টু mx প্লাস b। স্টেপ বাই স্টেপ আমরা দেখব। ইনিশিয়ালি আমি বললাম আমার m ও 0 b ও 0 আর লার্নিং রেট হচ্ছে 0.01। তাহলে এখান থেকে দাঁড়িয়ে আমার m0 b0 হলে তাহলে y ইকুয়ালস টু mx প্লাস b, তাহলে আমার কাছে y ইকুয়ালস টু কি পাবো, 0। তাহলে আমরা যদি আগের যে ভ্যালুটা আছে সেটা যদি দেখে নিই, 1 এর জন্য 2 আর 2 এর জন্য 4, 1 এর জন্য 2 আর 2 এর জন্য 4 যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে এখানে যদি দেখি x যদি 1 পাই, তাহলে x 1 পেলে y কি পাবো, 0। x 2 পেলে y কি পাবো, 0। তাহলে যদি আমি কস্ট ফাংশন নির্ধারণ করি, কটা ডেটা আছে আমার কাছে, আমার কাছে n দুটো ডেটা আছে, সো 1/2, তাই তো। এমনিতে নর্মালি কি দেওয়া আছে, x যখন 1 y তখন 2, x যখন 2 y তখন 4, এটা গিভেন, এটা হাইপোথেসিস। সো এখানে আমার দুটো ভ্যালুর জন্য আমি প্রথমে কি করছি, yi কত 2 মাইনাস mxi প্লাস b মানে কত 0, ওকে, তার স্কয়ার প্লাস 4 মাইনাস 0 তার স্কয়ার। তাহলে এটা গেল কি আমার কস্ট ফাংশন। কি পেলাম, 1/2 দ্যাট ইজ 4 প্লাস 16 দ্যাট ইজ 1/2 20, মানে সেক্ষেত্রে 10। সো এরর হয়ে গেল আমার 10। ওকে, এরর হয়ে গেল আমার 10। লেট আস সি দিস, এরর হয়ে গেল কিন্তু আমার 10। This is the error that I have, a huge error. Now see how gradient descent gradually reducing this error to achieve optimization and accuracy. তাহলে সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে পরের স্টেপে দেখা যাক। দিস ইজ দ্য ফর্মুলা অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, তাহলে আমরা এই ভ্যালুস গুলোকে এবার কি করতে শুরু করলাম, অ্যাডজাস্ট করতে শুরু করলাম। লাইক আমরা যদি দেখি যে n ইকুয়ালস টু 2 আমার কাছে আছে, ঠিক আছে। এখন আমি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ একটা হচ্ছে mx আর একটা হচ্ছে b, অর্থাৎ m এর রেসপেক্টে, স্লোপের রেসপেক্টে আর ইন্টারসেপ্টের রেসপেক্টে
আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে এটাকে অ্যাডজাস্ট করছি, অর্থাৎ ঠিক যেটা আমরা একটু আগে করে এলাম টু রিডিউস দ্য কস্ট ফাংশন লিস্ট স্কোয়ার মেথডের, ওই মেথডটাকেই কিন্তু আমরা একটু একটু করে অ্যাপ্লাই করছি। দ্যাট ইজ 2/2। ওকে, তাহলে এখানে কি এসছে 1 into 2 মাইনাস এখানে হচ্ছে 2 প্লাস 2 into 4 দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা এখানে কত পেলাম যে এই পুরো জিনিসটা নেগেটিভ, মানে এলো কত -10। ওকে, অ্যান্ড পরের বারে ডেল জে বাই ডেল বি, অর্থাৎ এইখান থেকে আমার যেটা আসার কথা যে এই এই পার্টিকুলার থেকে যখন আমার কাছে এই পার্টিকুলার থেকে আসার কথা দ্যাট ইজ 2/2 মাইনাস দ্যাট ইজ 2 প্লাস 4 ইকুয়ালস টু -6। তাহলে এখানে আসার কথা কত -6। তাহলে একটা ডিজে বাই ডিবি এসছে, দ্যাট ইজ দিস ইজ ডিজে বাই ডিবি ইকুয়ালস টু -6 এন্ড এখানে এলো -1। এবার এখানে লার্নিং রেট কি বলেছে, লার্নিং রেট বলেছে 0.1। তাহলে এই যে এটা পেলাম এইটার সাথে আমি গুণ করে দিচ্ছি 0.1, আর এই যে এটা পেলাম এর সাথেও গুণ করেছি 0.1, তাহলে এখানে পেলাম that is 0. Equation should be, now what is learning rate, see this, এই যে লার্নিং রেট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 0.1, তাহলে 0 মাইনাস 0.1 ইন্টু 10 মানে 1, আর 0 মাইনাস আগে কি ছিল, m ছিল 0, b ছিল 0, সেখান থেকে আমি এরারটা লার্নিং রেট দিয়ে করলাম 0.1, আমার ডিফারেন্স হলো 10, গ্রেডিয়েন্ট ডিসেন্ড করে আমার ডিফারেন্স হলো 10, আমি 0.1 দিয়ে গুণ করলাম, তাহলে আমি এটা পেলাম 1, তাহলে m বিকাম হয়ে গেল 1, m টা ছিল 0 চেঞ্জ হয়ে হলো 1, আর b টা ছিল এটা চেঞ্জ হয়ে হলো 0.6। এইবার আমার নতুন যে ভ্যালুটা ছিল y এর ভ্যালুটা 2 ছিল, সেটা এখন হলো 1.6, একটু বেটার, আর যেটা 2 ছিল সেটা হলো 2.6, অর্থাৎ এরার এবার এলো 0.4 আর 1.4। আবার আমি কি করলাম, এই 0.4 আর 1.4 এর উপর বেস করে কস্ট ফাংশন ক্যালকুলেট করলাম। সেই কস্ট ফাংশন কিন্তু রিডিউস হলো 10 থেকে কমে দাঁড়ালো কত, 10 ছিল আগের বার, এবার দাঁড়ালো 1.06, কমছে কমছে। এইভাবে কমতে কমতে আমাকে ফাইনালি যেটা নিয়ে যেতে হবে অর্থাৎ জিরোতে নিয়ে যেতে হবে। আমি ইটারেশন টেবিলটা দেখিয়ে দিচ্ছি এখানে, দিস ইজ হাউ উই রিচ টু দা জিরো। সো কস্ট ফাংশন ফাইনালি আমার অলমোস্ট জিরোতে যাবে, এন্ড ফাইনালি আমি ইকুয়েশন হিসেবে যেটা দাঁড় করাতে পারবো যে m ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 0, দেয়ারফর আমার যে ইকুয়েশনটা ফাইনাল ইকুয়েশন ইজ দিস আফটার রেক্টিফিকেশন। So this is how the cost function works altogether. Now there are এই যে cost function এখানে আমার যেটা তৈরি হলো, so finally আমার যে ইয়েটা ছিল ইকুয়েশনটা ছিল x and y, যেখানে আমি 1 দিলে 2 পাচ্ছি, 2 দিলে 4 পাচ্ছি, রাইট, 1 দিলে 2 পাচ্ছি, 2 দিলে 4 পাচ্ছি, আর y ইকুয়ালস টু 2x, এটা যেটা পাচ্ছি সেই y ইকুয়ালস টু 2x, অর্থাৎ রাইটলি আমার ইকুয়েশনটা ডেভেলপ করে গেল, ইভেনচুয়ালি সেই জাস্ট অ্যাকিউরেটে পৌঁছে গেল। তো দিস ইজ হোয়াট হাউ উই অপটিমাইজ দ্য লিনিয়ার রিগ্রেশন। রিগ্রেশন করছিও এবং তাকে অপটিমাইজও করছি। সি দ্যাট এর কাজ হচ্ছে প্রেডিক্ট করা, ওকে, এন্ড দিস ওয়ান ইজ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, যেখানে মাল্টিপল ডেটা সেট আছে, ওকে। এখন এই যে আমরা লিনিয়ার রিগ্রেশনটা করলাম, এই লিনিয়ার রিগ্রেশনের আমার রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন কি কি? স্টক মার্কেট অ্যানালিসিস এর ক্ষেত্রে দারুণ পারফরমেন্স দেয়, রিয়েল এস্টেট প্রাইসিং প্রেডিকশনের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স দেয়, মেডিকেল রিস্ক প্রেডিকশনের ক্ষেত্রে অবশ্যই ভালো পারফরমেন্স দেয়, সেলস ফোরকাস্টিং এর ক্ষেত্রেও কিন্তু ভালো পারফরমেন্স দেয়। এর প্রত্যেক কটার এক্সাম্পল কিন্তু তোমরা ভিজুয়ালাইজ করতে পারো, মাথায় মাথায় ভাবতে পারো। প্রবলেম কি আছে? এর প্রবলেম হচ্ছে ওভারফিটিং, মানে জাস্ট মোস্ট অ্যাকিউরেট হয়ে গেল, মানে তুমি কিছু ভ্যারিয়েশনস করতে পারবে না। মাল্টি কোলিনিয়ারিটি, ওকে, একই কিছু কিছু ক্ষেত্রে এক জায়গায় কোলিনিয়ার হয়ে যাচ্ছে যেটাগুলো, সেক্ষেত্রে সমস্যা। অ্যাজাম্পশন অফ লিনিয়ারিটি
আর সেন্সিটিভ আউটলায়ার্স। আউটলায়ার্স মানে সাপোজ ধরো তোমার একটা সায়েন্সের ক্লাসে তোমরা পড়ছো, সেখানে হঠাৎ করে একজন আর্টস এর বন্ধু এসে বসে গল্প করছে। যদি আমি সায়েন্সের স্টুডেন্টের রেসপেক্টে আর্টস এর স্টুডেন্টটাকে দেখি, তাহলে সে হচ্ছে আউটলায়ার। তো ডেটাটা অনেক বাইরে, অর্থাৎ কোনো রিলেশনশিপের মধ্যেই বিলং করছে না, তখন সেটাকে বলছে আউটলায়ার। সেন্সিটিভ টু দ্য আউটলায়ার্স, আউটলায়ারের পক্ষে সেন্সিটিভ। নাও এই জায়গা থেকে কিছু অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লিনিয়ার রিগ্রেশনস তোমাদেরকে এখানে দিলাম। তো অলরেডি উই গো থ্রু অনেক ডেপথে গিয়ে আমরা জিনিসটা পড়েছি, এবং মেশিন কিভাবে বুঝছে সেটা আমরা বুঝেছি, ক্যালকুলেশনটাও করেছি, এবং কিভাবে গ্র্যাজুয়ালি যে লিনিয়ার রিগ্রেশনটা হয়েছে তাকে আমরা অপটিমাইজ করতেও শিখেছি। এখন অ্যাডভান্টেজেস অলরেডি আমরা ডিসকাস করেছি। কম্পিউটেশনালি এফিশিয়েন্ট, আউটলায়ার্স ফাইন্ড করতে আমাকে হেল্প করে, সার্ভ গুড বেসলাইন মডেল আমার তৈরি করে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়াইডলি অ্যাভেলেবল ইন মেশিন লার্নিং ল্যাঙ্গুয়েজ। লিমিটেশনস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে sensitivity to the multicollinearity requires proper features and overfitting and limited modeling relationship. তাহলে এই ক্ষেত্রে these are the advantages and these are the disadvantages. So আজকে আমাদের কিন্তু যে টপিকটা নিয়ে ডিসকাস করার কথা ছিল লিনিয়ার রিগ্রেশনস, and we have dig deep into it. আমরা এটা নিয়ে অনেকটা ডেপথেই পড়াশোনা করলাম, প্র্যাকটিক্যাল এক্সাম্পলের থ্রু দিয়ে থিওরিটিক্যাল জায়গাটাও কিন্তু বুঝলাম। এই স্ক্রিনশট গুলো তোমরা নিয়ে রাখতে পারো ভিডিও পজ করে। যদি কিছু কোয়ারিজ থাকে বা যদি কিছু ডাউটস থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারো। আমরা পরবর্তীকালে এই ভিডিওরই এক্সটেনশন হিসাবে আমরা লজিস্টিক রিগ্রেশন নিয়ে আলোচনা করব, এন্ড আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লং ভিডিও। তোমাদের জন্য অনেকটাই লং হয়েছে, তোমরা পাটে পাটে এটা ভিডিওটা দেখতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।